এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। জোর করে বিয়ে করলেই হয়ে গেল? আপনি জোর করে বিয়ে করুন, লাভ নেই। আমি এই বিয়ে মানব না। মানবি না? না। আবার বল। মানব না। কি মানবি না? বিয়ে। কি শুনতে পাচ্ছি না, আবার বল। বিরক্তিতে মুখ কুঁচকে ফেলল রুমু। উজ্জ্বল ভাই ইদানিং বেশি বাড়াবাড়ি করছেন। শুধু বাড়াবাড়ি নয়, একটু বেশি বাড়াবাড়ি। পথে ঘাটে যেখানে পাচ্ছেন দাঁড় করিয়ে এটা ওটা প্রশ্ন করছেন। এদিক সেদিক হাজার খানেক নিষেধাজ্ঞা আরোপ করছেন। কলেজে ওঠার পর থেকে তো তার জীবনটা ফাগুনের রৌদ্রতাপের ন্যায় সব খাঁ খাঁ করে দিচ্ছেন। এসব কি মানা যায়? যেই সম্পর্ক গড়ার আগে ভেঙে যায়, সেই সম্পর্ক নিয়ে এতটা ব্যাকুল হয়ে লাভ নেই। তাছাড়াও উজ্জ্বল ভাইয়ের কিছু বদ অভ্যাস আর 10-12 জন মানুষের চোখে না পড়লেও রিমুর কাছে এসব ঠিকই ধরা পড়ে। ধরা পড়বে না কেন? রুমুর কাছে উজ্জ্বলের কোনো নকল মুখোশ নেই। সে যেমন ঠিক তেমনটা উপস্থাপন করে নিজেকে। রুমু, চুপ হয়ে গেলি কেন? উজ্জ্বল ভাই, বাড়ি যাব। চুপ। উজ্জ্বলের এক ধমকে কেঁপে উঠল রুমু। গলা শুকিয়ে গেল তৎক্ষণাৎ। মেয়েটার ভীতু চাহনি উজ্জ্বল বুঝতে পারল। চটজলদি গ্লাস ভর্তি পানি নিয়ে মেয়েটার হাতে ধরিয়ে দিল। পানিটা শেষ করে কাজের কথা বলো ডার্লিং। ছি, এসব কি ধরনের ডাক? প্রেমের ডাক, বুঝতে পারছো না? এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। উজ্জ্বল থেমে গেল। আশেপাশে নজর ঘুরিয়ে নিজের দু হাতের আদলে রুমুর নরম হাত পড়ল। প্লিজ জেদ করিস না, তুই আমার ইমোশন, কত বছরের সাধনা। তুই আর আমি এক হলে আমাদের দুই পরিবার একত্র হবে। তুই কি চাইছিস না আমাদের পরিবার এক হোক? উজ্জ্বলের হাত ছিটকে সরিয়ে দিল রুমু। রুমুর বড় ভাইয়া একবার যদি জানে উজ্জ্বলের সাথে তার যোগাযোগ আছে, তবে থাবড়ে থাবড়ে হাসপাতালে পাঠাবে। তাছাড়া উজ্জ্বল প্রচণ্ড তেরা জেদি তেঁদর ছেলে। এমন ছেলেকে কোনো মেয়ে স্বামী হিসেবে গ্রহণ করবে? বিয়ে আমি বাবার পছন্দের ছেলেকেই করব। সত্যি? 3 সত্যি। তাহলে তোর গোপন প্রেমিক মাহমুদকে যে কথা দিয়েছিস, তুই নাকি তাকেই বিয়ে করবি? উজ্জ্বলের মুখ থেকে মাহমুদের কথা শুনে ভয়ে ঢোক গেল মেয়েটা। যতবার যত ছেলের প্রেমের প্রস্তাবে রাজি হয়েছে, এই বেয়াদব উজ্জ্বল সবাইকে মেরে হাত পা ভেঙেছে। এসব ভয়ে রুমু প্রকাশ্যে প্রেম করার সাহস করেনি। শেষ ভরসা মাহমুদ। কলেজে উঠে একটু আধটু পাখা সবারই গজায়, প্রেমের হাওয়া গায়ে লেগে যায়। বেচারি রুমুর ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। কথা বেরোচ্ছে না কেন ডার্লিং? বাড়ি যাব। যেতে দিব। বল ভালোবাসি। ভালোবাসি না। কাকে বাসিস? আপনাকে বলবো কেন? এত জেদ তোর? জেদ কি একা আপনার আছে, আর কারণে? না, নেই। তোর জেদ আছে, এতেই আমি খুশি। সৈয়দ উজ্জ্বল হাসানের বউ যে হবে, তার তো জেদ থাকতে হবে। তুই জেদ করবি, আমি তোর গাল চেপে দেব, আদর করব, মান ভাঙাবো। ডার্লিং, রাজি হয়ে যায়, আর থাকা যায় না। উজ্জ্বল বিরক্ত হয়ে গেল। রুমুর হাত চেপে কাছে টানল। হঠাৎ দরজায় কড়াঘাতে কেঁপে উঠল রুমু। সেই সাথে সতর্ক হলো উজ্জ্বল। বাইরে থেকে শোনা যাচ্ছে তার বন্ধু সিয়ামের গলা। ছেলেটা এখন তার প্রেম আলোচনায় বাধা দিচ্ছে কেন? অবুঝ ডার্লিংটাকে বোঝাচ্ছে উজ্জ্বল তাকে ছাড়া কতটা বেসামাল, অথচ বন্ধু বুঝেও বিরক্ত করছে। উজ্জ্বল উঠে দাঁড়ালো চটজলদি। দরজা খুলে দরজা ঠেসে দাঁড়ালো। সিয়ামের দিকে তাকিয়ে কড়া গলায় বলে, কি সমস্যা সিয়াম? তুই এতক্ষণ রুমে কি করছিস? ভাই আল্লাহর রাস্তে বের হ, আম্মা এসে যাবে। তোর ভাবির সাথে মিটিং করছে। এখনো মেনেছে কিছু? একদমই না, আশ্চর্য। ছোট থেকে বড় করেছে চকলেটের লোভ দেখিয়ে, এখন বড় হয়েছে আদর্শ সোহাগ প্রেমের লোভ দেখিয়েও হে মেয়েকে মানাতে পারছি না। কিছু কর ভাই, দম বন্ধ হয়ে মরে যাব। তোর ভাবির চোখ ইদানিং অন্যদিকে যাচ্ছে। এত হতাশ হচ্ছিস কেন? নতুন নতুন কলেজে উঠলে যে রঙিন হাওয়া গায়ে লাগে বুঝিস না? তুই একদম জোরাজোরি বকাঝকা করবি না, তাড়াতাড়ি রুম থেকে বের হ। সিয়াম কথা শেষ করতেই রুমু এসে উজ্জ্বলের পিঠ খামচে ধরল। আকস্মিক ব্যথায় উজ্জ্বল সরে দাঁড়াতেই রুমু কক্ষ ছেড়ে বেরিয়ে যায়।
মেয়েটা এখানে স্থির হয় না, এক ছুটে পালিয়ে যায় অন্য কক্ষে। দিশাহীন হয়ে খুঁজতে থাকে তার বান্ধবী সুরাইয়াকে। সুরাইয়া কাঁচুমাচু মুখে দাঁড়িয়েছিল রান্নাঘরে। রুমু দেখে চটজলদি এগিয়ে এলো। ঠিক আছিস তুই? বেইমান কোথাকার, তোর বাসায় এসেছিলাম নোটসগুলো নিতে, আর তুই আমাকে হায়নার মুখে ছেড়ে দিলি। কসম করছি আমি জানতাম না উজ্জ্বল ভাই আমাদের বাড়ি আসবে। এর আগে কখনো আসেনি। উজ্জ্বল ভাইকে দেখে আমি নিজেও ভরকে গেছি। আমি বাড়ি গেলাম, তোর সাথে আমার আর কোনো কথা নেই। তোর মেয়ে। রুমুর রাগ ছেড়ে বেরিয়ে গেল। কোনো মতে রাস্তায় উঠে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। উজ্জ্বল তাকে ছোটবেলা থেকে আদর যত্ন করে। তাদের দুই পরিবারের আকাশ পাতাল ঝগড়া বিবাদের মাঝে রুমুর প্রতি উজ্জ্বলের আন্তরিকতা ছিল অন্যরকম। কিন্তু এই ব্যাটার মনে যে এতটা ছিল তা মোটেও আন্দাজ করেনি সে। পরের দিন সকালে রুমুর ঘুম ভাঙতে দেখতে পেল তার মাথার কাছে একটি প্যাকেট। কক্ষে সে একাই থাকে। এই প্যাকেট হঠাৎ তাকে কে দিল? আজ তো তার জন্মদিন নয় যে কেউ উপহার দিয়ে যাবে। হাতের প্যাকেটটি উল্টে পাল্টে দেখতে এমন সময় কক্ষে আসে তার বড় ভাবি আনিকা। রুমুর প্যাকেটের দিকে তাকিয়ে বলেন, সুরাইয়া এসে তোকে এটা দিতে বললো, আমাকে খুলতে বারণ করেছে। তোর জন্য নাকি স্পেশাল গিফট। আচমকা মুখটা খুশিতে ভরে গেল রুমুর। সুরাইয়ার মাধ্যমে তার প্রেমিক মাহমুদ ছাড়া আর তো কেউ উপহার পাঠায় না। তবে কি মাহমুদ পাঠিয়েছে? আনন্দে পুলকিত হয়ে দ্রুত বিছানা ছাড়ল মেয়েটা। আনিকা কক্ষ ছেড়ে বেরিয়ে যেতেই দ্রুত দরজা বন্ধ করে বসল সে। একটি শপিং ব্যাগ, বেশ পরিপাটি করে পিন লাগানো। দ্রুত হাতে পিন খুলতে দেখতে পেল একটি শার্ট। শার্টটি হাতে তুলতে চমকে যায় মেয়েটা। কি বিভৎস! হলুদ রঙা শার্টটা রক্তে মাখামাখি, কয়েকটা জায়গায় ছিঁড়ে আছে। সকাল সকাল ঘুম ভাঙতেই এমন পরিস্থিতিতে মাথাটা ফাঁকা ফাঁকা লাগলো তার। সুরাইয়া এসব কেন পাঠালো? কোন উদ্দেশ্যে পাঠালো? উজ্জ্বলের হাতের রক্ত শুকিয়ে আছে, কপাল বেয়ে ঘাম গড়িয়ে জুলপি বেয়ে নামছে। তার রাগ হাঁসফাঁস এখনও কমেনি। সিয়াম উজ্জ্বলের কাঁধে হাত রাখতেই তেঁতে ওঠে ছেলেটা। কি সমস্যা? আর কতক্ষণ বসে থাকবি? উঠে গিয়ে হাত ধুয়ে নে। উজ্জ্বল উঠল না। তার আশেপাশে থাকা বন্ধুরা সবাই একে অন্যের নজর বোলালো। দীপু বিরক্ত হয়ে বলল, উজ্জ্বল, তোকে বলেছিলাম আমরা মারিশালাকে একদম চটকে দেব। তুই একা কেন মারলি? তোর কোনো কন্ট্রোল নেই মাথায়? যা আসবে তাই করবি? শান্তি বুঝিস? মনের শান্তি। দুইবার ওয়ার্নিং দিলাম, শুনল না। ওকে মেরে কি হবে? রমু তো নিজেই এসব করছে। মাহমুদ চলে গেলে আরেকজনকে ধরবে। আশ্চর্য, ওর বড় ভাই কি এসব দেখে না, নাকি বোনের খেয়াল রাখে না? উজ্জ্বল কিচ্ছু বলল না। দ্রুত উঠে গিয়ে ওয়াশরুমে গেল। সেই সাথে ডাকলো দীপুকে। হ্যান্ডওয়াশটা পুরোটা খোল। পুরোটা খুলে কি হবে? ঢেলে দে আমার হাতে। এ এই এটা একদম নতুন, গতকাল এনেছি। অপচয় করে না দোস্ত। আম্মা যদি দেখে হ্যান্ড ওয়াশ গায়ে, আমাকে ওরা ছুঁড়ে মারবে। উজ্জ্বল প্রচণ্ড বিরক্ত হলো। নিজ হাতে বোতলটি খুলে ঢেলে দিল সবটা নিজের হাতে, যেন কত বছরে লেগে থাকা ময়লা সে সাফ করছে। হাত ধোয়া শেষে মুখে ক্রমশ পানি ছেটা দিল উজ্জ্বল। অস্বস্তি ছাড়িয়ে কিছুটা স্বস্তি পেল শরীরে। আয়নায় নিজেকে একবার পরখ করে ক্রুদ্ধ হাসল সে। আমাকে প্রজ্বলিত করে তুমি এড়িয়ে যাচ্ছ? বোকামে। এই উজ্জ্বলের বদৌলতে তোমার জীবন উজ্জ্বলের আলোয় ভরে যাবে। তোমার জীবনে উজ্জ্বল আছে তো আলো আছে, উজ্জ্বল নেই তো আলো নেই। রাতের চুপচাপ ছাদে বসে রুমু। প্রচণ্ড ভ্যাবসা গরম পড়েছে। ইলেকট্রিসিটি ইদানিং বিয়ে কায়দায় ফেলছে সবাইকে। এই আছে তো এই নেই। গরম কম, জনজীবন অস্থির। সকাল থেকেই মাথায় দুশ্চিন্তা ঘুরছে রুমুর। মাহমুদের খোঁজ তার নেওয়া হয়েছে। তাকে যে উজ্জ্বল পিটিয়েছে তার আর বুঝতে বাকি নেই। হঠাৎ আবছা আলোয় মানব অস্তিত্ব টের পেতেই ভয় কুঁকড়ে যায় রুমু। এই মুহূর্তে ছাদে কেউ থাকার কথা নয়, থাকলেও নিশ্চয় সিঁড়ি দিয়ে উঠবে। কিন্তু অস্তিত্বের দেখা মিলল ছাদের এক কোণায়। সে চাঁদের আলোয় বাড়তি লাইট আনার প্রয়োজন বোধ করেনি, কিন্তু এখন তো পড়েছে মহা বেকায়দায়। কাঁপা কাঁপা গলায় সে বলে, কে? অপর পাশ থেকে কোনো সারা শব্দ পাওয়া গেল না। ভয় বাড়ল মেয়েটার। দোয়া দরদ পরে পিটপিট করে এগিয়ে যায় সিঁড়ি ঘরের দিকে। সে যতবার পা বাড়াচ্ছে মানব ছায়াও তার দিকে এগিয়ে আসছে।
দ্রুত পায়ে সিঁড়িতে পা ফেলতেই আচমকা অজ্ঞাত কেউ চেপে ধরল তাকে, টেনে হেঁচড়ে নিয়ে গেল ছাদের অন্য পাশে। খল বলেও মেয়েটা নিজেকে ছাড়াতে ব্যস্ত। বলিষ্ঠ দেহের আদলে ক্রমশ গুটিয়ে যাচ্ছিল রুমু। অনেকক্ষণ যাবৎ মোচড়ামুচড়ি করেও নিজেকে ছাড়াতে ব্যর্থ। পুরুষালী শক্ত হাতটা মুখ চেপে রাখতে দমটাও আজ নিমিষে ফুরিয়ে যাবে যেন। রুমুর মোচড়ামুচড়ি সহ্য করতে পারল না অজ্ঞাত ব্যক্তিটি। পেট চেপে শূন্যে তুলতে ভয় দ্বিগুণ বাড়ল রুমুর। মেয়েটা এবার নিজেকে বাঁচাতে দেহের সব শক্তি দিয়ে কামড় বসালো অজ্ঞাত ব্যক্তির হাতে। তীব্র ব্যথায় মুহূর্তে বিবশ করে দিল অজ্ঞাত ব্যক্তির হাত। ব্যথার দাপটে হাত ঝাঁকি দিতে কোল থেকে ধপাস করে নিচে পড়ল রুমু। কিরে, এগুলো তোর দাঁত নাকি ব্লেড? পরিচিত কণ্ঠে চমকে মাথা তুলে তাকালো রুমু। আরে, এটা তো উজ্জ্বল ভাই। উনি এখানে কি করছেন? এতটা দুঃসাহস দেখিয়ে এখানে কেন আসলেন? মেয়েটা অবাক চাহনি নিক্ষেপ করে বলে, উজ্জ্বল ভাই, আপনি? আগে বল, তোর দাঁতের এত ধার কেন? আরেকটা হলে আমার হাতের মাংসপিণ্ড তোর মুখে চলে যেত। বুঝতে পেরেছি, বেশ ভালো করেই বুঝতে পেরেছি। বিয়ের পর আমাদের হসপিটালে বেরিয়ে রোমান্স করতে হবে। বলা তো যায় না কখন কি হয়। চোখ পাকিয়ে উজ্জ্বলের দিকে তাকালো রুমু। এই লোকটা অসভ্য, বেয়াদব, মেয়াধীন মস্তিষ্কের লোক। কি বলে কি করে নিজেও জানে না। আপনি এই ছাদে কি করছেন? আব্বা ভাইয়া দেখলে আপনার সাথে ঠিক কি হবে আপনি ভাবতেও পারছেন না। ভাবতেও চাইছে না ডার্লিং। আমি এবার সিদ্ধান্ত নিয়েছি, চাচুর কাছে গিয়ে আপনার নামে বিচার দিব। এইসব আর মানা যাচ্ছে না। তোর চাচ্চুকে আমি ভয় পাই? তাহলে বলুন, আপনি কাকে ভয় পান? আমি তার কাছে যাব। উজ্জ্বল শব্দ করে হাসতে গিয়েও থেমে গেল। হাঁটু ভেঙে বসলো রুমুর মুখোমুখি। মেয়েটার হাত পা পরক করে বলে, কোথায় ব্যথা পেয়েছিস? বলবো না, আপনার সাথে আমার জরুরি কথা আছে। বলে ফেল। মাহমুদকে মেরেছেন কেন? এসব কথা এখানে বলতে আসিনি আমি। উজ্জ্বল ভাই, এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়েছে। ছেলেটাকে একদম হসপিটালে শুয়ে দিলেন। ওর শার্ট দেখে আটকে উঠেছি আমি। আপনি কি মানুষ? ওর ডিম দুটো ভেঙে দিলে বেশি শান্তি পেতাম। ডিম? কিসের ডিম? মাহমুদের ডিম মানে? উজ্জ্বল নিঃশব্দে হাসে। রুমুর প্রশ্নবিদ্ধ চাহনি তাকে বেশ মজা দিচ্ছে। তোকে বলেছি না প্রেম করিস না? তুই তো আমার বউ হবি, তাহলে কেন এই পথে ওপথে মুখ দিচ্ছিস? আগের দিন বাকি খাইছে, আপনি জানেন না? জানতে চাই না। সৈয়দ উজ্জ্বল আনিস এক কথার ছেলে। তোর আব্বাকে যখন শ্বশুর ডেকেছে তখন পার্মানেন্ট তোকে বানিয়ে ছাড়বো, এ আমি বলে দিলাম। আপনার কথা আপনার কাছে রাখুন। এখানে কি করে আসলেন উজ্জ্বল ভাই? তোর বাড়ির আম গাছ আর আমার বাড়ির আম গাছে প্রেম করছে জানিস? তারা দুজন দুজনের মাঝে ডালপালা ঝরিয়ে দিব্যি প্রেম করছে। সে গাছ বেয়ে এসেছে। ভাইয়া বলেছে আপনাদের গাছের ডাল কেটে দেবে। আপনাদের ডাল কেন এলো আমাদের সীমানায়? তোর ভাই আর তোর মা দুজনের মনে হিংসায় ভরা, বুঝলি? না হলে গাছের সাথে কি এমন করে? অবলা গাছের কি দোষ? রুমু চুপসে যায়। একথা মিথ্যে নয়, তবু আপন বলে সত্যটা সে দিব্যি হজম করে নেয়। উজ্জ্বল রুমুকে টেনে দাঁড় করায়। মুখভঙ্গিমা পাল্টে আদেশ সুরে বলে, এখান থেকে গিয়ে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে যাবে। তোর ভাইয়ের অপেক্ষা থাকবে না। আর হ্যাঁ, রুমের দরজা আটকে দিবে। কেন? কেন বলেছি সেটা তো না বুঝলেও চলবে, তবে যা বলছি তাই করবে। যদি না করি? তবে একটা জ্বরও দিক সেদিক হবে না, একদম গালের উপর দিয়ে যাবে। কি? উজ্জ্বল ভাই, আপনি আমাকে মারবেন? আমি কেন মারবো? তোকে মারার লোকের অভাব আছে নাকি? যে গালে এখনো চুমু খেতে পারেনি সে গালে মারবো? এ তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। খালি আপনার বাজে কথা। বাজে কথা নয়, সত্যি। যেদিন বিয়ে করে নিয়ে যাব সেদিন বুঝবি। কত বছর হয়ে গেল তুই আমাদের ঘরে যাস না। তোর ছোট দুই পায়ের দৌড়ঝাঁপ আমরা সবাই মিস করি। আমার রুমে ঢুকে যে বই ছেড়তে মনে আছে? কতবার মারতে গিয়েও মারেনি। তোকে মারলে আমি নিজেই শান্তি পাবো না। অতীতের ধুলো জমা স্মৃতি আবারও স্মরণে আসতেই মুখটা গোমরা হয় রুমুর। কত সুন্দর ছিল সেই দিনগুলো। সৈয়দ বাড়ি জুড়ে ছিল হাসি, আনন্দ, মাতামাতি। সেই সময়টাতে সুখের পাশাপাশি দুঃখটাও ভাগ করে নিত সকলে। অথচ কালবৈশাখীর ন্যায় মানুষ্য ঝড়ে সৈয়দ বাড়ির মাঝ উঠানে দেয়াল গড়ে তোলে। আর স্বেচ্ছায় মুখ দেখা দেখি করেনি দুই ভাই, মানে সৈয়দ বাড়ির কর্তারা।
এত বছরের ঝামেলাকে স্মরণে রেখেও উজ্জ্বল রুমুকে পাওয়ার অদম্য মনোবলে দিন গুনে এক ছটাক শীতল বাতাসে ভাবনার দুয়ার থেকে বেরিয়ে আসে রুমু। উজ্জ্বল তার দিকে কেমন করে তাকিয়ে আছে। যত দিন যাচ্ছে ততই উজ্জ্বলের পাগলামো বাড়ছে। রুমু, কাল থেকে মাহমুদের সাথে কোনো যোগাযোগ করবি না। এবার শুধু মেরে রক্তাক্ত করেছে, পরের বার হাত পা ভাঙবো, এই কথা দিলাম। আপনি এসব করে কি হবে? ঠিকই, আমি আব্বার পছন্দের ছেলেকে বিয়ে করব। তোর বাপের পছন্দের ছেলে আমি, জানিস না? ছোটবেলা আমাকে মেয়ে জামাই বলে ডাকতো, সেটা আগামী কিছুতেই বিফলে যেতে দেব না। দেখা যাবে। ছাদে অন্ধকার মারিয়ে বিদ্যুতের দেখা মিলল। চারিদিকে আলোকিত হতে সতর্ক হলো রুমু। উজ্জ্বল ভাই, এখান থেকে যান, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। ভাইয়া ওত পেতে আছে, কখন সুযোগ পাবে আর আপনাকে মারবে। এই উজ্জ্বলকে মারার মতো সাহস তোর ভাইয়ের হয়নি। চলে যাব, একটা চুমু দে। অসভ্য। অসভ্যের বউ। উফ। উফ। উজ্জ্বল ভাই। রুমু বউ। উজ্জ্বলের দিকে সরু চোখে তাকিয়ে রয় মেয়েটা। এই ছেলে দিন দিন একটু বেশি জ্বালাচ্ছে। এভাবে তাকায় না ডার্লিং, বুকে লাগে। যাবেন আপনি? রুমু, দে একটা চুমু। আমার নামের মান সম্মান ঘেটে ঘ করে দিচ্ছেন আপনি। রুমুর রাগান্বিত মুখটা দেখতেই উজ্জ্বল হাসে। দ্রুত রুমুকে হ্যাঁচকা টেনে কপালে একটা চুমু খায়। মেয়েটা অবাক হয়। রাগ দেখে কিছু বলার আগেই উজ্জ্বল ছাদ পেরিয়ে গাছে উঠে যায়। উজ্জ্বলের কথায় আজ পাত্তা দিল না রুমু। তাকে বলেছিল রুমের দরজা বন্ধ করে যেন ঘুমিয়ে থাকে, অথচ মেয়েটা বসার ঘরে ভাবিকে নিয়ে টিভি দেখছে। এখন রাত প্রায় 11টা। কলিং বেল বাজতেই দরজা খুলে দেয় রুমুর ভাবি আনিকা। রুমুরা ভাই বোন দুইজন। বড় ভাই রাশেদ বয়স 30-এর কোঠায় পৌঁছে গেছে। বাবার ব্যবসা দেখাশোনা এবং কিভাবে আরও উন্নতি করা যায় সেই প্রয়াসে মত্ত থাকে ছেলেটা। বসার ঘরে এসে রুমুকে দেখতে পেয়ে সরু চোখে তাকালো রাশেদ। হাতের সিলভার রঙের ঘড়িটা খুলে দিল আনিকার হাতে। রিমোটের সাহায্যে টিভি অফ করে রুমুর মুখোমুখি বসলো সে। তোর পড়া নেই রুমু? পড়া শেষ। তাহা মিথ্যা কথা অনায়াসে ভুলে ফেললো মেয়েটা। সন্ধ্যার পর সে আজ পড়তেই বসেনি। আনিকা আর চোখে তাকালো। সে জানে রুমু আজকে পড়তে বসেনি। এই সত্য কথা রাশেদ জানলে বেজায় রেগে যাবে। রুমু, তোর ফোনটা কোথায়? কলিজায় মোচড় দিল মেয়েটার। ভাইয়া কখনো ফোন এভাবে চায় না, তবে আজ কেন? কেন ভাইয়া? কৈফিয়ত দেওয়া লাগবে তোকে। তুই যে কি কি করিস, কি ভেবেছিস আমি খবর পাবো না? আচমকা রেগে গেল রাশেদ। প্যান্টের বেল্ট খুলে হাতে তুলে তেড়ে যায় রুমুর দিকে। ঘটনাটা এতই তাড়াতাড়ি ঘটে যায় রুমু হতবাক, স্তম্ভিত। রাশেদকে দ্রুত বাধা দেয় আনিকা। রাশেদের মেজাজ সর্বদা একটু বেশি গরমে থাকলেও কখনো মারামারির দিকে যায়নি। বিয়ের এত বছরও স্ত্রীর গায়ে হাত তোলেনি। তাহলে আজ একমাত্র বোনকে এইভাবে মারতে আসার কারণ কি? রাশেদের গলার আওয়াজে ছুটে আসেন তার মা রাবেয়া এবং বাবা সৈয়দ ইসমাইল। আনিকাকে সরিয়ে পকেট থেকে ফোন বের করলো রাশেদ। একটি ভিডিও অন করে ফোন বাড়িয়ে দিল ইসমাইলের দিকে। ভিডিওটি দেখে কপালে ভাঁজ পড়ে যায় রাবেয়া এবং ইসমাইলের। রাশেদ আচমকা রুমুর গালে চড় বসালো। মুহূর্তেই অপ্রস্তুত হয়ে পড়ল সকলে। এই চরটার কথা যেন আজীবন তোর মনে থাকে। তুই সৈয়দ বাড়ির মেয়ে হয়ে এসব করিস, টিকটকে নাচানাচি করিস। তুই আমার বোন হয়ে এতটা লিমিট ক্রস করার সাহস তুই কি করে পেলি? তোর বুক কাঁপলো না? এই রাশেদ যদি জানে তোর কি হবে? বেয়াদব মেয়ে, তোর ভাবনা এলো না? তুই এক্ষুনি এই টিকটক অ্যাকাউন্ট ডিলিট করবি। ইসমাইল ছেলেকে টেনে সরিয়ে আনলেন। ব্যাপারটা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করা যায়, এতটা চড়াও হচ্ছে কেন? বাবা তোমার আশকারায় ও এতটা সাহস পেয়েছে। আগেই বলেছিলাম ফোন কিনে দিও না। পাড়ার একটা ছেলে আজ আমাকে ভিডিওটা দেখালো, বিশ্বাস করবে না, আমার মাথায় সাথে সাথে আগুন জ্বলছিল। তোমার মেয়ে শুধু কী সব করছে, সে প্রেমও করছে, একটা না, একের পর এক তার ক্রমাগত চলছে। আজ কলেজে যাইনি কেন জিজ্ঞেস করো। আমি আজ ওর কলেজে গিয়েছি, ওর নামে খোঁজ নিয়েছি। গত এক্সামেও 3 সাবজেক্টে ফেল করেছে। সে বাসায় জানিয়েছে। বাসার স্যার কী করেন এইসব দেখেন না? তার প্রত্যেকটা ক্লাসমেট থেকে আমি খোঁজ নিয়েছি, সে আর ঠিক কী করে। রাশেদ থামল। ভয়ে কাঁপতে কাঁপতে হেঁচকে উঠে গেছে রুমুর।
বাম গালে কেউ যেন বড় পাথর নিক্ষেপ করেছে। নিজেকে সামলে নেওয়ার আগেই এবার খেপে গেলেন রাবেয়া। বাম গালে পাল্টা চড় পড়লে ছিটকে পড়ল সোফায়। আনিকা দ্রুত শাশুড়িকে বাধা দিল। রাবেয়া রাগান্বিত স্বরে বলল, বলেছিলাম বিয়ে দিয়ে দাও, শুনলে না তো কেউ আমার কথা। রাশেদ সহমত জানিয়ে বলে, ভেবেছিলাম ইন্টার শেষ করুক, কিন্তু আর নয়। আমার বন্ধুর সেই কাসিনরা তারা দিচ্ছে, আমি তাদের বুঝিয়ে শুনিয়ে রেখেছি। আজকেই তাদের জানাবো আমরা রাজি, যত দ্রুত সম্ভব এই অসভ্যটাকে নিয়ে বন্ধে করুক। তারা বিদেশ থেকে কবে না কবে আসবে, তার থেকে ভালো তোর খালাতো ভাই নীরবের সঙ্গে বিয়ে দিয়ে দে। তোর খালা আমাকে। রাবেয়ার কথা শেষ হবার আগে খেপে যায় রুমু। রক্তিম চোখ মুখে হেসে বলে, তোমার বোনের ছেলেকে আমি বিয়ে করব না, গলায় ছুরি ধরে হুমকি দিলেও করব না। ওই ইতরটাকে বিয়ে করার চাইতো ফাঁসি দেওয়া অনেক ভালো। রাবেয়া কিছু বলার আগেই রাগ দেখে প্রস্থান করে মেয়েটা। রাগে যেতে ভয়ে তার শরীর কাঁপছে। সাথে বন্ধুদের টিকটিক করতে দেখে সেও বলছে, বলা যায় নেশা তৈরি হয়েছে। যদিও এর আগে 3টা অ্যাকাউন্ট উজ্জ্বল উড়িয়ে দিয়েছে। উজ্জ্বল কখনো চায় না রুমু এইভাবে জড়িয়ে যাক, কিন্তু উজ্জ্বলকে সর্বদা রাগিয়ে দিতে বেশ মজা পায় মেয়েটা। তাই তো এসব দিকে আরও এক ধাপ এগিয়েছে সে। এত প্রেম করা ছেলেদের সাথে বন্ধুত্ব করা, এসব করার মূল উদ্দেশ্য উজ্জ্বলকে রাগিয়ে দেওয়া। উজ্জ্বলের সেই রাগান্বিত হিংসাত্মক মুখটা দেখতে রুমুর বেশ শান্তি লাগে। ছোটবেলা থেকে উজ্জ্বলের যার পরনায় পাগলামোগুলোতে সে অভ্যস্ত। এই পাগল থেকে খেপিয়ে যে বেশ মজা পায় সে। রুমুর নাম্বার বন্ধ পেয়ে চিন্তায় মাথা ধরে এলো উজ্জ্বলের। মেয়েটার উপর দিয়ে জানি কোন ঝড় গেল। রাশেদ যে রুমুর টিকটকের ব্যাপারে শাসন করবে এটা উজ্জ্বল আগেই জানতো, তাই অগ্রিম কিছুই জানায়নি রুমুকে। এই মেয়ের একবার শেখা হওয়া উচিত, অতি বার বেড়েছে। উজ্জ্বল মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে রুমুর অপেক্ষায়। উজ্জ্বল অনার্স 3য় বর্ষের ছাত্র, একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে সে। অপরদিকে রুমু একই প্রতিষ্ঠানের ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। মাঠের এক প্রান্তে ভার্সিটি ভবন, অপর প্রান্তে কলেজের ভবনগুলো। তাই রুমুর সাথে উজ্জ্বলের দেখা হওয়া কঠিন কিছুই নয়। গেট দিয়ে মাস্ক পরা রুমুকে দেখে ভ্রু কুঁচকে যায় উজ্জ্বলের। এই মেয়ে তো মাস্ক পরে আসে না, তবে আজ কেন? উজ্জ্বল এগিয়ে যায়, রুমুর হাত টেনে নিয়ে যায় এক কোণে। কিরে, মাস্ক পরলি কেন? কাল আপনি সবটা জেনেও আমাকে বললেন না কেন উজ্জ্বল ভাই? সতর্ক করেছিলাম তো, আমার কথা শুনিস না। এভাবে কেউ সতর্ক করে? আমাকে জানিয়ে রাখলে কি হতো? উজ্জ্বল প্রত্যুত্তর না করে রুমুর মাস্কটা নামিয়ে দিল। মেয়েটার বাম গালে 2 আঙুলের ছাপ স্পষ্ট, ঠোঁটের কোণ কেটেছে। উজ্জ্বলের বুকটা কেঁপে উঠল। রুমুর গাল ছুঁয়ে ধমকের সরে বলে, সব কিছুতে তোর পাকনামো। বলেছিলাম তো ঘুমিয়ে যাবে, তাহলে আমার হতো না। আর এই শিক্ষাটা তোর দরকার ছিল, অতি বার বেড়েছিলে। এবার আপনিও মারুন, মেরে ফেলুন আমায় সকলে মিলে। রুমুর চোখ ঝাপসা হয়। কান্না আটকানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। খেয়েছিস? যে মারটা খেয়েছি আর কিছু খাওয়ার প্রয়োজন নেই। চল আমার সাথে, আগে পেট পুরে খাবি, তারপর ক্লাসে যাবি। খাবো না আমি, ছাড়ুন আমার হাত। চুপ কর। উজ্জ্বল টেনে নিয়ে গেল রুমুকে। ছেলেটা শক্ত হাতের সাথে কিছুতেই পেরে উঠছে না সে। উজ্জ্বল ভাই ছাড়ুন, এবার আপনিও মারবেন কি? খাওয়াবেন মার? উজ্জ্বল চুপচাপ হাঁটতে থাকে। রুমু পুনরায় ঝাঁকি দিয়ে বলে, কি হলো বলুন, কি খাওয়াবেন? আমাকে খাওয়াবো, খাবি? বউ, অন্য ছেলেদের দিকে যোগ দিচ্ছিস কেন? সুন্দর জিনিস দেখতে হয় উজ্জ্বল ভাই, আপনিও দেখুন। বারণ করেছি কে? আমি তো বছর পর বছর দেখে যাচ্ছে, এখনো দেখছে। রুমু চোখ সরিয়ে তাকালো উজ্জ্বলের পানে। ছেলেটাকে ভেঙচি কেটে বলে, কে সে শুনি? যে প্রশ্নটা ছুড়েছে সে। রুমু প্রত্যুত্তর করল না। পুনরায় তাকালো পাশের টেবিলে থাকা ছেলেটির দিকে। বুকের ভেতরটা মুহূর্তেই ছাঁদ করে উঠল উজ্জ্বলের। নিয়ন্ত্রণহীন ছেলেটা কী করে যে নিজেকে নিয়ন্ত্রণে রাখছে তা তো সেও বুঝতে পারছে না। কলেজের পাশে একটি সাধারণ হোটেলে বসে আছে তারা। এখানে কম দামে পেট ভরে খাওয়া যায় বিধায় সকল স্টুডেন্টসদের ঢল নামে। গরম গরম সিঙ্গারা, সমুচা, পুরি, খিচুড়ি, পরোটা সহ ইত্যাদি বেশ কম দামেই পাওয়া যায়। রুমু, কি খাবি? খিচুড়ির সাথে ডিম ভাজা। উজ্জ্বল খাবার অর্ডার করে পুনরায় তাকালো রুমুর পানে, অথচ মেয়েটা এখনও সেই ছেলেকেই পরখ করছে।
উজ্জ্বল ভাই জানেন, এই ছেলেটা অনার্স ফার্স্ট ইয়ারের। ইন্টারের মেয়েরা তার দিকে হা করে তাকিয়ে থাকে। একটা ছেলে কি করে পারে এতটা কিউট হতে, পুরো মাখন। উজ্জ্বল ঠোঁট বাঁকিয়ে হাসলো, হাত ছেড়ে ডাকলো ছেলেটাকে। উজ্জ্বলের ডাক পেয়ে দ্রুত উঠে আসলো ছেলেটা, সৌজন্যের হাসি দিয়ে বলে, উজ্জ্বল ভাইয়া ভালো আছেন? ভাবি এসেছে দেখছি। ভাবি? এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর শব্দ বলে মনে হচ্ছে রুমুর সুন্দর ছেলেটা তাকে ভাবি ডাকছে। রুমু কটমট করে তাকালো উজ্জ্বলের পানে, অথচ উজ্জ্বলের সেই দিকে পাত্তা নেই। সে ছেলেটার সহিত কথা বলতে ব্যস্ত। সময় পেরিয়ে গেল আরও কিছুক্ষণ। গরম গরম খিচুড়ি গপাগপ মুখে পুড়ছে মেয়েটা। উজ্জ্বল সেদিকে তাকিয়ে চোখে তৃপ্তি মেটাচ্ছে। আচমকা পিঠে দানবীয় থাবায় চোখ কুঁচকে নেয় রুমু। ঘাড় ঘুরিয়ে বন্ধু ফাহিমকে দেখে দাঁতে দাঁত পেশে গা ঝাড়া দিয়ে বলে, এভাবে কেউ মারে? ব্যথা পেয়েছি ফাহিম। তুলোর বস্তা আবার ব্যথা পায়? ফাহিম কথাটা বলে দ্বিতীয়বার রুমুর ঘাড়ে হাত রাখলো। যার পারনায় এই ব্যাপারটা মোটেও পছন্দ হলো না উজ্জ্বলের। চট করে রাগটা নিয়ন্ত্রণ হারিয়ে ফিরে এলো তার মুখ ঘষে। চোখের পলকে ফাহিমের হাত মুচড়ে ধরল সে। টনটন ব্যথায় কুঁকিয়ে উঠল ফাহিম। হাতটা যেন এক্ষুনি ভেঙে গুড়িয়ে যাবে। এই হাত আমি রাখবো না, এই হাত আস্ত রাখবো না। দ্বিতীয়বার ফাহিমের হাত উল্টে মোচড় দিল উজ্জ্বল। তার রাগান্বিত মুখটা দেখে দিক বেদিক সব গুলিয়ে গেল রুমুর। বসা থেকে উঠে দাঁড়িয়ে উজ্জ্বলের হাত টানতেই উজ্জ্বল তাকে এক ধমকে স্থির করে ছাড়ে। হোটেলে সকলে জড়ো হয়ে যায়। উজ্জ্বলের অনেক পরিচিত ছোট ভাই, ক্লাসমেট, বড় ভাইরা এগিয়ে আসে। হোটেলের ক্যাশে বসা লোকটির সাথে উজ্জ্বলের বেশ ভালো সম্পর্ক। তিনি চাইলেন উজ্জ্বলকে থামাতে, কিন্তু বেপরোয়া উজ্জ্বল কাউকে কি মানে? পাত্তা দেয় ফাহিমের পিঠে 3-4টে ঘুষি দিয়ে স্থির হয়ে রয় সে। তার অগ্নিশর্মা মুখখানি দেখে রুমু তাকে থামানোর সাহস করে না। উজ্জ্বল হাত টেনে এগিয়ে আনে রুমুকে এবং মুখোমুখি করায় ফাহিমের সহিত। কিরে, বন্ধ পাতিয়েছিস বলে এই ছেলে তোর গায়ে হাত দেবে? এত অনুমতি দিয়ে দিয়েছিস? আমি বুঝতে পারিনি উজ্জ্বল ভাই, ফাহিম এমন ছেলে নয়। কেমন ছেলে বল, বল বল আমায়, সে কেমন ছেলে? আমি দেখলাম তো, আমার চোখ কি ভুলতে গেছে? উজ্জ্বল ভাই। কে ভাই? কে ভাই? এমন থাপ্পড় দেব জীবনে গালে আর ব্লাশ লাগাতে হবে না। রুমু চুপসে যায়। ফাহিম উজ্জ্বলের পা ছুঁয়ে বসে যায়। সে জানে এই ছেলে মার পিঠে কতটা ওস্তাদ। ফাহিম নিজের জান বাঁচাতে বলে, উজ্জ্বল ভাই, আমাকে এবারের মতো ছেড়ে দিন, আর কোনোদিন এমন ভুল হবে না। ছাড়বো। রুমেকাকে খালাম্মা ডাক, ডাক খালাম্মা। শেষোক্ত বাক্যটি বেশ জোরেই বলল উজ্জ্বল। খালাম্মা? শেষ পর্যন্ত তাকে খালাম্মা বানিয়ে ছাড়লো। রুমু চোখ মুখ খিঁচে উজ্জ্বলের পানে তাকাতে উজ্জ্বল চোখ রাঙায়। ফাহিম নিজেকে ছাড়াতে রুমুকে উদ্দেশ্য করে বলে, খালাম্মা। উজ্জ্বল ঠোঁট বাঁকিয়ে হাসে। শীতল হয় উত্তপ্ত রক্তকণা, টকবকে মস্তিষ্ক স্থির হয় মুহূর্তেই। শুধু রুমু নয়, কোনো মেয়ের গায়ে যদি এইভাবে হাত দিস, হাতটা ভেঙে দেবো। 10 মিনিটে যেমন হোটেলের পরিবেশ পাল্টে যায়, ঠিক তেমনি 10 সেকেন্ডে পুনরায় পাল্টে যায় যে যার কাজে ব্যস্ত হয়। রুমুর গলা দিয়ে খাবার নামার পরিস্থিতি নেই, অথচ উজ্জ্বল জেদ ধরে বসে আছে, যেই করে হোক তাকে খাবারটা শেষ করতেই হবে। কি হলো? এইটুক খিচুড়ি শেষ করতে কতক্ষণ লাগে? খাবো না, প্লিজ এখান থেকে চলুন। আমার কথা বলে আদর করে খাওয়াতে হবে? আয় কোলে বস, গাল চটকে দিই, আদর করে খাইয়ে দেব। না থাক, ওসব বিয়ের পর করা যাবে, এখন বরং নিজ হাতে খা। আপনার কি লজ্জা শরম নেই? ছোট বোন হই, বুঝলেন? তুই আমার হবু বউ, বুঝলে? আপনার মতো ছেলের কাছে কে মেয়ে বিয়ে দেবে? হ্যাঁ, তাই নাকি? টেস্টোস্টেরন হরমোন আমার শরীরে লাফলাফি করার আগেই তোর বাবা আমাকে মেয়ে জামাই হিসেবে স্বীকৃতি দিয়েছে, আর তুই বলছিস কে মেয়ে দেবে? আমার ভাইয়ের চক্ষু শুল আপনি, বুঝলেন? তোর ভাইকে গুনছে কে? তুমি রাজি, জামাই সাজে, কে একা গাছে, বিয়ের পর দুজন মিলে ভাজবো ডিম ভাজে। শুধু ডিম ভাজি দিয়ে আমি ভাত খেতে পারি না উজ্জ্বল ভাই। দূর, গানটা তো শেষ করতে দিবি। রুমু চুপচাপ খাওয়ায় মনোনিবেশ করে। তার সামনে বসে থাকা যুবকটি তাকে না পেলে ঠিক কী কী করতে পারে তার জুত সামান্য টের পাচ্ছে সে। রুমু বাড়ি ফিরল ভর দুপুরে। উজ্জ্বল ভাইয়ের কত শখ রুমুকে বাইকে চড়িয়ে এই শহর ঘোরাবে, অথচ সেই সুযোগ আর কই। উজ্জ্বলের ত্রিসীমানায় রুমুকে পেলে তাণ্ডব চালাবে রাশেদ।
বাড়িতে প্রবেশ করতে একমাত্র খালা হালিমাকে দেখে রুমুর কলিজা কেঁপে ওঠে। গত রাতে সবাই তাকে বিয়ের হুমকি দিয়েছিল, আর আজ খালামণি এসে হাজির। নিশ্চয়ই মামাতো ভাইও এসেছে। এই বেয়াদবটার মুখোমুখি হতে চায় না সে। রুমু নিঃশব্দে প্রবেশ করলো ঘরে, কিন্তু সেখানে বাঘের ভয়। সেখানেই তো সন্ধে হয়। বসার ঘর পার হতেই হালিমার নজরে আসে রুমু। মেয়েটাকে পেয়ে আনন্দিত হয়ে ছুটে এলেন তিনি। রুমু আম্মু, কেমন আছো? ভালো খালামণি, তুমি কেমন আছো? তোকে দেখে ভীষণ ভালো লাগছে রে মা। তুমি বসো, আমি জামা পাল্টে আসি। এ তারা, তোর গালে চড়ের দাগ কে মেরেছে তোকে? কোন জানোয়ার তোর গায়ে হাত তুলেছে? হালিমা রেগে গেলেন, গলা ছেড়ে বকতে শুরু করলেন। রুমু মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে। কেন চর খেয়েছে সেই কথা শুনলে নিশ্চয়ই উনিও আরেকটা চর বসিয়ে দেবেন। বকাবকির মাঝে হালিমা বললেন, আমার ছেলের বউয়ের গায়ে কে হাত দিল? আমিও দেখতে চাই তাকে। আমার ছেলে জানলে সেই হাত আস্ত রাখবে না। ব্যাস, দম আটকে আসলো রুমুর। ছেলের বউ মানে? ওই কুলাঙ্গারটাকে জীবনেও বিয়ে করবে না রুমু। মুহূর্তে মাথার মধ্যে দপা দপা আগুন জ্বলে উঠল। কাঁধের ব্যাগটা আঁকড়ে ধরে চলে গেল নিজ কক্ষে। এতক্ষণ হালিমার কথাগুলো গিলছিলেন রুমুদের বাড়ির কাজের মহিলা রহিমা। এক বাড়িতে কাজ করে মাসে যত টাকা ইনকাম করেন তার থেকেও ডাবল ইনকাম করেন রুমুদের বাড়ির সব কথা উজ্জ্বলকে সাপ্লাই করে। উজ্জ্বলের বেশ ভক্ত তিনি। ভক্ত হবেন না কেন? রুমুদের বাড়ির গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রদানের মাধ্যমে উজ্জ্বল আর্থিক ভাব ওনাকে বেশ সাহায্য করে। ঘামাক্ত শরীর রাগে ফোপাতে ফোপাতে বাড়ি ফিরল উজ্জ্বল। সৈয়দ শামসুল ছেলের রাগটাকে মূল্যায়ন না করে কড়া গলায় ডাকলেন, এই আলালের ঘরের দুলাল। আমি দুলাল নই বাবা, শামসুলের ঘরের উজ্জ্বলা। চুপ কর, ইদানিং তোকে সময় মতো খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় থাকিস? আমার ব্যবসায় একটু সময় দিতে পারিস? শুরু হলো তোমার এক ক্যাচাল। হ্যাঁ, শুরু হলো। এই যে পড়াশোনা করছো, এসব কোনো কাজের নয়। যতটুকু শিক্ষা নেওয়ার নিয়েছো যথেষ্ট হয়েছে। এখন তোমাকে শিখতে হবে কিভাবে রুজি রোজগার করতে হয়। আমার ভাইয়ের ছেলেকে দেখো না, তোমার লজ্জা হয় না? রাশেদ নিজের বাবার ব্যবসা সামলাচ্ছে, কিভাবে আরো উন্নত করা যায় সেই চেষ্টায়। আর আমার ছেলে বাইক একটা নিয়ে সারাদিন এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক। উফ বাবা, রাশেদের সাথে আমার উদাহরণ দিবে না। রাশেদ কেন বাবার ব্যবসায় বসেছে তুমি জানো না? মাত্র 21 বছরে পালিয়ে বিয়ে করে বাড়িতে উঠেছে। সে পড়াশোনা গোল্লায় নিয়ে প্রেমে পিএইচডি করেছে। চুপ কর, সে যা ইচ্ছে করুক, তুই তো তার মতো হতে পারবি না। আমি কোমর ভেঙে পড়লে আমার ব্যবসা নিশ্চয়ই 27 মানে উঠে যাবে। আমার অতি ব্যস্ত পুত্র এসব ছুঁয়েও দেখবেন না। দেখবো আব্বা, দেখবো। বয়স তো আমার জন্য অপেক্ষা করছে না, লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমাকে ওই রাশেদের মতো বিয়ে করিয়ে দাও, কথা দিচ্ছে। তোমার ব্যবসায় সবুজ বাত্যের ছড়াছড়ি থাকবে। তোর নিতম্ব দেশে লাথির না মারতে এখানে থেকে সর। রাস্তার পাগলেও তোকে মেয়ে দেবে না। উজ্জ্বল দাঁড়ালো না। বাবার এসব অপমান গায়ে মাখলে শুধু শুধু সময় অপচয়। তার এখন অনেক কাজ। রুমুকে শাসাতে হবে। বালিশে মুখ লুকিয়ে কাঁদছিল রুমু। হালিমার মুখে এমন কথা শুনে তার মন মরে গেছে। উজ্জ্বল অনেকক্ষণ যাবৎ দেদারসে ফোন করে যাচ্ছে, কিন্তু উজ্জ্বলের ফোন ধরার মতো ইচ্ছা কিংবা আগ্রহ কোনোটাই খুঁজে পাচ্ছে না সে। তার এই অনাগ্রহকে বুড়ো আঙুল দেখে উজ্জ্বল পাঠিয়ে দিল হুমকির বাক্য, ফোন না ধরলে তোর বাসায় এসে হাজির হব। ব্যাপারটা কি তখন ভালো হবে? ব্যাস, ফোন না ধরার আর সাহস পেল না মেয়েটা। প্রচণ্ড বিরক্তি নিয়েই ফোন তুলল সে। উজ্জ্বল ভাই বলুন। রুমু ডার্লিং, গলা এমন আছে কেন? কাঁদছিস? কি? ন্যাকামি করে মিথ্যা বলবি না আমার সাথে। তোর নাকি বিয়ে ঠিক তোর খালতো ভাইয়ের সাথে? আপনাকে কে বললো? অবাক চুইয়ে চুইয়ে পড়ল রুমুর কণ্ঠে। তার এই অবাক হওয়াটাকে পাত্তা দিল না উজ্জ্বল, বরং চেঁচিয়ে বলল, কি রে, কথা কি সত্যি? জানি না আমি। তবে কি জানিস? এই বিয়ে হোক, আম্মা এটাই চান। তুই কি চাস? যদি বলি আমিও তাই চাই, তবে কি করবেন আপনি? তোকে কোলে তুলে নিয়ে আসবো। উজ্জ্বল ভাই, তুলে নেওয়ার আগে অবশ্যই আমাকে জানিয়ে রাখবেন। আমি সেজে গুজে বসে থাকবো। একটা সিনেমেটিক ব্যাপার আছে না? তোর কি মনে হচ্ছে আমি ফাজলামি করছি? একদমই না। মেসেজটা খারাপ করিস না, আমি সিরিয়াস। আমিও সিরিয়াস। এই তুই ফোন কাট, তুই আমার মেসেজ খারাপ করছিস। আমি কেন ফোন কাটবো? আপনি দিয়েছেন, আপনি কাটবেন। তুই আমার মেসেজ খারাপ করেছিস, তুই কাটবি। না, আপনি কাটবেন। তুই কাটবি না, আপনি কাটবেন। যা বলেছি তাই কর।
যা বলেছি তাই করুন। এক্ষুনি ফোন কাট। এক্ষুনি ফোন কাটেন উজ্জ্বল ভাই। মুখে মুখে কথা বলছিস কেন? মুখে মুখে কথা বলছেন কেন? বেয়াদবি করছিস কেন রুমু? বেয়াদবি করছেন কেন উজ্জ্বল ভাই? ইচ্ছে করছে তোকে চুমু খেতে। ইচ্ছে করছে আপনাকে চুমু খেতে। খাবে তো ডার্লিং, বিয়েটা হোক। চট করে থেমে গেল রুমু। উজ্জ্বলকে বোকা বানাতে গিয়ে সে নিজেই বোকা বনে গেল। কি লজ্জা, কি লজ্জা! ইস, কি বলে ফেললো সে! কয়েক সেকেন্ডের ঝগড়া সমাপ্তি জানিয়ে রুমু নিজেই ফোন কাটলো। বুকের ভেতর বাড়লো ধুকপুক ধুকপুক। উজ্জ্বলের মেজাজ আজ হাই ভোল্টেজে দাপাদাপি করছে। কি করছে, কি করবে সে নিজেও জানে না। রাগারাগি দেখাতে গিয়ে আজ দুপুরের খাওয়াও হয়নি। সন্ধ্যায় টেবিলে বসে মাকে ডাকলো বেশ কয়েকবার। উজ্জ্বলের মা নার্গিস যখন টিভিতে পছন্দের সিরিয়াল দেখতে বসেছেন, এই মুহূর্তে ছেলের ডাকাডাকি মুছেও পছন্দ হলো না। কি হচ্ছে? এভাবে শাড়ির মতো ডাকছিস কেন? পেটটা কাঁদছে আম্মা, খেতে দাও। দুপুরে খাসনি কেন? এখন নিজে বেড়ে খাবি। আম্মা তুমি অন্তত আমার বাকি মেজাজটা খারাপ করো না, প্লিজ খেতে দাও। নার্গিস মৃদু হেসে খাবার বাড়লেন। ছেলেকে খাবার দিয়ে বসলেন টেবিলে। উজ্জ্বল খাবার পেয়ে এক মুহূর্ত দেরি করলো না, গপাগপ পেটে পুড়ে খেতে শুরু করলো। আম্মা তরকারিটা দারুণ হয়েছে, আর গতকাল তুমি রেঁধে খাওয়াবে এবার অন্তত। তোর কি লজ্জা নেই রে? জানিস তোর বাপ আমাকে আজকেও কথা শুনিয়েছে আমি নাকি তোকে আশকারা দিয়ে মাথায় তুলেছি। ব্যবসায় হাত লাগানোর জন্য তোকে জোরাজুরি করছি না। সারাক্ষণ এক কাচাল আমার ভালো লাগে না আম্মা, আমি আগেই বলেছি যখন আমার মন বলবে উজ্জ্বল যা গিয়ে বাবার ব্যবসায় বস, তখনই আমি বসবো, এর আগে নয়। তোর মন কখন চাইবে বলতো? সারাদিনটাই তো ওই করে ঘুরছিস, না করিস পড়াশোনা, না করিস কাজ। আমি পড়তে চাইনি, তোমাদের অতি চালাকির কারণে আমার আজ এই দশা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে দেখিয়েছে, অথচ তোমরা আমাকে পড়তেই দিলে না। তোর যা মেজাজ, ঢাকায় গিয়ে তুই যে কি করবি আমরা কি জানি না ভেবেছিস? খারাপ ছেলেদের সঙ্গ পেয়ে আরো খারাপ হবি। তোমাদের বারবার এক কথা, ঢাকায় গিয়ে আমি বিগড়ে যাব, যে খারাপ হওয়ার সে এমনি হয়। বাদ দাও, তোমাকে বুঝিয়ে লাভ নেই। জরুরি কথা শোনো, যে কোনো সময় বনিয়ে হাজির হবো। সে কি কথা? কে সে হতভাগিনী মেয়ে যে কিনা তোকে বিয়ে করবে? এইভাবে বলছো কেন আম্মা? অপমান করতে একটু রহস্যই করো, যাকে করব বলেছি তাকেই করব। নার্গিস বুঝতে পারলেন উজ্জ্বল কার কথা বুঝিয়েছেন। রুমুকে নিয়ে উজ্জ্বলের পাগলামি শেষ নেই, কিন্তু এই পাগলামি বিয়ে পর্যন্ত গড়ালে পুনরায় সৈয়দ বাড়িতে তাণ্ডব চলবে। নার্গিস সতর্ক হয়ে বললেন, খবরদার উজ্জ্বল, ঝামেলা বাড়বে, এমন করিস না বাপ। রুমুকে ছাড়া যাকে ইচ্ছে বিয়ে কর, আমি বাদ ছাড়বো না। কিন্তু আমার যে রুমুকেই লাগবে। রাতে পারিবারিকভাবে একটি বৈঠক বসলো। রুমুর বিয়ের কথা তুলতে রুমুর মা তার খালা হালিমাকে জানিয়ে এই বাড়িতে আনেন। তার উদ্দেশ্য যে করে হোক বোনের ছেলের কাছে একমাত্র মেয়ে বিয়ে দেবেন। যদিও এদের রাশেদ অল্প স্বল্প রাজি, বাকিটা সিদ্ধান্ত সৈয়দ ইসমাইল নেবেন। হালিমা অনেকক্ষণ যাবৎ ইসমাইলকে বোঝালেন তার ছেলে হিমেল শিক্ষিত, দেখতে শুনতে মাশাআল্লাহ, একটা প্রাইভেট কোম্পানিতে বেশ ভালো বেতনে চাকরি করছে। এমন ছেলে হাতছাড়া করা কি উচিত? তাছাড়া অপরিচিত কারো ঘরে মেয়ে না পাঠিয়ে আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক গড়লে ভালো হয়। এত প্রশংসার বাক্যে পাশ থেকে মশলা ঢালছেন রাবেয়া, অথচ সৈয়দ ইসমাইল মুখটা পানসে করে তাকিয়ে আছেন টিভি স্ক্রিনে। রাশেদ বাবার এমন হেয়ালিটা পছন্দ করলো না। আব্বা কিছু তো বলেন। বলতে ইচ্ছে করছে না তাই বলবো না। ইচ্ছে করছে না মানে? যত দ্রুত সম্ভব রুমুকে একটা কুলে দিন আব্বা, এই মেয়ে বকে গেছে। তোর বন্ধুর যে কাজিনরা প্রস্তাব দিয়েছিল তাদের কি খবর? আগামী সপ্তাহে তারা আসবে। ছেলেটা নাকি এবার বিয়ে করেই যাবে। শুনলাম বিয়ের পর বউকে নেওয়ার সকল প্রসেস শুরু করে দেবে। ওদের সাথে যোগাযোগ কর। রাবেয়ার মুখটা পাংশুটি হয়ে গেল। আশাহত গলায় বললেন, আমার বোন যে আবদার নিয়ে এলো, তোমার কি গায়ে লাগলো না? আমি আগেই বলেছিলাম মেয়ের বিয়ে আমি যেখানেই চাই সেখানেই হবে। রাবেয়া রেগে গেলেন। বসা থেকে উঠে দাঁড়িয়ে কড়া গলায় বললেন, শুনুন রাশেদের আব্বা, আমি আমার বোনকে কথা দিয়েছি তার ঘরে মেয়ে পাঠাবো। এই কথার খেলাপ আমি করতে পারি না। আমিও তো আমার ভাইকে কথা দিয়েছিলাম উজ্জ্বলের সাথেই রিমুর বিয়ে হবে। ওরা যখন ছোট ছিল সেই ছোট থেকে এমনটাই বলে এসেছি, সে কথা তুমিও জানো। কি বললে তুমি? ওই লুবিদের ঘরে তুমি মেয়ে বিয়ে দিতে চাচ্ছ? এত ঝামেলার পরেও তোমার শিক্ষা হয়নি?
খবরদার চেঁচিয়ে কথা বলবে না। তোমার মেয়ে আলী ঝগড়ার জন্য আজ সৈয়দ বাড়ি ভাগ হয়েছে। আমার দোষ? আমি? রাবেয়া হাওমাও করে কেঁদে উঠলেন। বোনকে শান্ত করতে হালিমা এগিয়ে গেল, লাভের কিছুই হলো না। হাতের কাছে যা পেলেন ছুঁড়ে ফেলে দিলেন রাবেয়া। কাঁচের জিনিসপত্র ভেঙে চারিদিকে ছিটিয়ে পড়ল দিক বিদিক হয়ে। রাশেদ উঠে গিয়ে মাকে শান্ত করলো। রাবেয়া স্বামীর দিকে ছুড়ে দিলেন গাদা গাদা অভিযোগ। পর্দার আড়াল থেকে হাসলো রুমু। আর যাই হোক, সে কখনো হিমেল নামক বেয়াদবটাকে বিয়ে করবে না। এই তো ছোটবেলার কথা, সবে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে সে। হিমেল ভাইয়ের অসৎ ছোঁয়াগুলো একটু একটু বুঝতে পারলেও সে কিছুই কাউকে বলতে পারতো না। সবাই ভাবতো হিমেল তাকে কত আদর করে। সেবার হিমেল তাকে মোবাইলে গেম খেলতে দিয়ে আচমকা তার বুকে হাত দেয়। হিমেলের দানবীয় হাতের ছোঁয়ায় রুমুর সারা দেহ আচমকা কেঁপে ওঠে। দ্রুত ফোন ছুঁড়ে ফেলে প্রস্থান নেয় মেয়েটা। না, এটা প্রথম কিংবা শেষ নয়। এভাবে কতবার হেনস্থার শিকার হয়েছে গুণে শেষ করা যাবে না। ভয়ে কাউকে কিছু বলতেও পারে না। কাকে বলবে? মা হিমেলের অন্ধভক্ত, বাবার ভাইয়ের সাথে খুব বেশি মন খোলা নয় সে, সব মিলিয়ে নিজের কাছে আড়াল রেখেছে। তবে রুমু একা নয়, তার খেলার সাথে রিয়া যখন খেলতে বাড়িতে আসে মেয়েটাকে চকলেট কেনার কথা বলে বাজেভাবে ছুঁয়ে দেয় হিমেল। সেই দিনের পর যতবার হিমেল রুমুদের বাড়িতে এসেছে ততবার খেলতে আসেনি রিয়া। হাতের ফোনটা শব্দ করতে ধ্যান ভাঙে মেয়েটার। উজ্জ্বল ভাই ফোন করেছেন। রুমু দ্রুত ফোন কেটে নিজ কক্ষে ফিরল। রাত 12টা বাজতে চলল। উজ্জ্বল ভাই এত রাতে কেন ফোন করলেন? রুমু কাল বিলম্ব না করে ফোনটা ধরল। অত্যন্ত দুঃখী দুঃখী গলায় শুধালো, উজ্জ্বল ভাই, তো রুমে লাইট জ্বলছে কেন? ঘুমাস নেই? আমার তো বিয়ে উজ্জ্বল ভাই। কি? তুই এই কথা আমাকে এখন বলছিস? চোরের মতো রাত 12টায় কে বিয়ে করে? আপনাকে বলবো কেন? এমনি তো আপনাকে দাওয়াত করা যাবে না। কানের নিচে দুটো দিয়ে ব্রেনের ব্রাইটনেস বাড়িয়ে দেবো। ফাসিল মেয়ে, দাঁড়া, আমি আসছি তোর বিয়ের ব্যান্ড বাজাতে। রুমু কিছু বলার আগে ফোনটা কাটলো উজ্জ্বল। বেচারার মেজাজ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অপরদিকে রুমু এতবার করে ফোন করেও পেল না উজ্জ্বলকে। বেচারা ফোনটা রেখেই বেরিয়ে গেছে বউ উদ্ধার কাজে। সৈয়দ বাড়ির দানবীয় দেয়ালটা টপকে গেছে। গাছ বেয়ে নিচে নামলো উজ্জ্বল। আজ যা হওয়ার হবে, বউ নিয়ে যে করে হোক নিজ বাড়িতে ফিরবে। শুকনো পাতার মর্মর শব্দে ধীরে ধীরে পা ফেলতে হলো তাকে। দ্রুত হেঁটে গিয়ে দাঁড়ালো রুমুর জানালার পাশে। বেশ কয়েকবার টোকা দিলেও রুমু জানালা খুলল না। যদিও মেয়েটা শুনতে পায়নি, এখন বড্ড বেশি আফসোস হচ্ছে কেন ফোনটা ফেলে আসলো। উজ্জ্বল চারিদিকে পা টিপে টিপে এগিয়ে যেতে দেখতে পেল সৈয়দ ইসমাইলের জানালা খোলা। রাবেয়ার সাথে তুমুল ঝগড়া চলছে তার। এটা যে বিয়ে বাড়ি বিন্দুমাত্র বোঝা যাচ্ছে না। তাদের ঝগড়াটা ঠিক কী নিয়ে বোঝার চেষ্টা চালালো উজ্জ্বল। দরজায় দাঁড়িয়ে আছে রুমুর খালা হালিমা। খোলা জানালায় মানব অস্তিত্ব টের পেয়ে আচমকা চিৎকার চেঁচামেচি শুরু করলেন। আল্লাহ গো, ওরে রাবেয়া, চোর চোর, তোর বাড়িতে ডাকাত পড়ছে রে। ওরে কে কোথায় আছিস? চোর ডাকাত চোর। হালিমার এক চিৎকারে সতর্ক হয়ে যায় বাড়ির সকলে। এমন পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না উজ্জ্বল। বেচারা বুদ্ধি খাটিয়ে দ্রুত দরজার সামনে গিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। তার উদ্দেশ্য কেউ যেন ঘর থেকে বের হতে না পারে। এই বাড়িতে রাশেদ যদি একবার তাকে দেখে ফেলে তবে কুরুক্ষেত্র হবে। একসাথে সকলে চিৎকার করা শুরু করলো। মুহূর্তে বাড়ির পরিবেশ গরম হয়ে যায়। রাশেদ দা নিয়ে ছুটে আসে, কিন্তু বের হতে গিয়ে বুঝতে পারলো দরজা বাইরে থেকে আটকানো। উজ্জ্বল দ্রুত গাছে উঠে গেল, দেয়াল টপকে নিচে নামার চেষ্টা চালালো। এখনো সবার চিৎকার শোনা যাচ্ছে, চোর চোর চোর, কে কোথায় আছে রে? বাড়িতে চোর এসেছে। উজ্জ্বল মুখ বাঁকিয়ে আপনা আপনি বলে, আমি চোর, বউ চোর। সৈয়দ ইসমাইল আপনার বাড়ির মূল্যবান জিনিসটা কিন্তু এই উজ্জ্বল চুরি করবে, কথা দিলাম। ঘুমন্ত এলাকাবাসী মুহূর্তে জেগে গেল। সবাই টর্চ হাতে নিয়ে বেরিয়ে পড়ল চোর খুঁজতে। সেই সাথে উজ্জ্বল নিজেও বের হয়েছে। শর্টের হাতা কোনোইতে গুটিয়ে সবার সামনে গলা তুলে বলল, এই এলাকায় চোর, আমার এলাকায় চোর, তাও কিনা সৈয়দ বাড়িতে। সারা বেটা, তোকে পেলে মারতে মারতে সৈয়দ বাড়ির মেয়ের সাথে বিয়ে দিয়ে দিলাম। উজ্জ্বলের কথাটা সবাই না বুঝলো। ভ্রু কুচকে তাকিয়ে রইল উজ্জ্বলের বাবা সৈয়দ শামসুল। মনে সন্দেহ থেকে তিনি ভাবছেন, তবে কি সেই চোরটা উজ্জ্বল? সৈয়দ বাড়ির অবিবাহিত মেয়ে রুমু আর রুমুকে বিয়ে করতে উঠে পড়ে লেগেছে উজ্জ্বল। চোরের হাদিস না পেয়ে সবাই যে যার মতো বাড়ি ফিরল। রুমু জানে এই চোরটাকে, উজ্জ্বল ভাই ছাড়া আর কেউ হতেই পারে না। উজ্জ্বল তখন বিছানায় উপর হয়ে শুয়ে।
দৌড় ঝাঁপে বেশ হায়রান হয়েছে সে। তাড়াতাড়ি গাছ বেয়ে উঠতে গিয়ে বাম পাটা ছিলে গেছে। অসময়ে রুমুর ফোন পেয়ে ধরল সে। উজ্জ্বল ভাই, চোরটা কি আপনি ছিলেন? না, কোরিয়ার প্রেসিডেন্ট ছিল। মজা করছেন কেন? তুই মজা করলি কেন? তোর না বিয়ে? আমি বলেছি বিয়ে, তবে কবে তা তো বলিনি। আপনি কেন এলেন এত দৌড়ঝাঁপ করে? এই শোন, তোর মাথায় বুদ্ধি কম, সব খবর। একবার বিয়েটা করতে দে, তোর কপালে আমার এক একটা চুমু তোর ব্রেইনে বুলেটের মতো বাঁধবে। দেখবি আমার চুমুর পাওয়ারে কেমন বুদ্ধির রানী হয়ে যাস। এলাকায় উজ্জ্বলের অন্ধ ভক্তের অভাব নেই। ছোট ছোট ছেলেরাও উজ্জ্বলের ভীষণ ভক্ত। মুরব্বীরা তাকে পছন্দ করলেও মারপিটের স্বভাবটা ঠিক কারো পছন্দ নয়। অথচ উজ্জ্বলের এক সিটির ইশারায় একটা দল এসে উপস্থিত হবে। সবাই মার খেতে নয়, বরং মারতে ভালোবাসে। মারামারি যেখানে, উজ্জ্বলের দল সেখানে। এসব নিয়ে যে থানা পুলিশের গণ্ডি টপকাতে হয়নি তা কিন্তু নয়। সৈয়দ শামসুল এলাকার সম্মানীয় ব্যক্তি, কিন্তু তার ছেলের অসংলগ্ন কার্যক্রম তার সম্মানে বহুবার আঘাত এনেছে। থানা পুলিশের ব্যাপারটা তিনি টাকার উপর মিটিয়ে দেন। যদিও উজ্জ্বল বিনা কারণে মারামারিতে জড়ায় না। একটা হেতু দাঁড় করিয়ে যখনই তার মেজাজ বিগড়ে যাবে তখনই শুরু হট্টগোল, গণ্ডগোল। যেমন আজ একটা ছেলে তার ফোন চুরি করে পালাচ্ছিল। ভাগ্যক্রমে উজ্জ্বল তাকে ধরেও ফেলে। দেখতে বেশ ভদ্র, কিন্তু ছেলেটা মস্ত বড় চোর। এলাকায় ইদানিং চুরি বাড়ছে। তার পেছনে যে এই ছেলেটার হাত তা ইতোমধ্যে স্বীকার করে নিয়েছে উজ্জ্বল। ছেলেটাকে শাস্তি স্বরূপ দেওয়া হলো 200বার কানে ধরা। এলাকার ছেলেরা মহা আনন্দ নিয়ে চোরের কানে ধরার উদ্বস গুনছে। অপরদিকে উজ্জ্বল দোকানের চেয়ারে বসে গরম গরম দুধ চায়ে চুমুক দিচ্ছে। শিয়াম এবং দীপু তার পাশেই বসে। হঠাৎ দোকানের সামনে বাইক থেকে নামলো রাশেদ এবং রুমু। দুজনেই দোকানের ভেতরে গেল। আজ আর ভার্সিটি যাবে না ভেবেই রেখেছিল উজ্জ্বল, কিন্তু রুমু যাচ্ছে যে সে যাবে না তা কী করে হয়? তাছাড়া কলেজে ওঠার পর 1 বছর যাবৎ অনেক বাদরামো সহ্য করেছে মেয়েটার। এখন আর নয়, এখন সময় এসেছে উজ্জ্বলের নিজের জিনিস নিজে বুঝে নেওয়ার। রাশেদ দোকান থেকে বেশ কয়েকটি জিনিস কিনলো। রুমু আর চোখে তাকিয়ে দেখলো উজ্জ্বলকে। উজ্জ্বল সেই চাহনির পাল্টা প্রতিক্রিয়া দেখালো ইশারায় চুমু দিয়ে। নিজের ভদ্রতার খোলসটা রেখে গলা ছেড়ে বন্ধুদের উদ্দেশ্য করে বলে, বুঝলি, এলাকায় চোর বেড়েছে, মালমাল চুরি হচ্ছে, আমার মন চুরি হচ্ছে, কখন আবার আমার বউটাও চুরি হয়েছে। বউ চুরি হলে এলাকায় তাণ্ডব চলবে, আগেই বলে দিলাম। তরুণ ছেলে দোকানে উজ্জ্বলের কথা শুনে মুচকি হাসে। রাশেদ সেই হাসিটায় অবজ্ঞা নিয়ে বলে, তোমার দোকানে বখাটের আড্ডা দিচ্ছে, কিছু বলো না কেন? এলাকার বখাটেদের উৎপাত ক্রমাগত বাড়ছে, এদের মোটেও আশকারা দিবে না। উজ্জ্বল বুঝতে পারলো রাশেদ তাকে ফোড়ন কেটে কথাটা বলেছে। উজ্জ্বল পুনরায় চায়ে চুমুক বসিয়ে বন্ধুকে বলে, বুঝলি সিয়াম, এলাকায় কিছু ভদ্রবেশী পরনিন্দা কমিটি খুলে বসেছে। তারা যেখানে সেখানে গিয়ে অন্যের নামে নিন্দা চড়াচ্ছে। এসব কমিটির লোককে ধরে চিলি সসের থেরাপি দিতে হবে। এই পরনিন্দার কমিটির হেড হয়তো জানেই না এটা আমার দোকান। রাশেদ কিং কর্তব্য বিমূঢ়। ছোট চাচার এই দোকান সে তো জানতোই না। উজ্জ্বল শার্টের কলার তুলে বসে কালো চশমাটা চোখে দিল। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে গেল রাশেদ। এখানে তার গলাবাজি করা বেমানান। রুমু ক্লাসরুমে প্রবেশ করতে দেখা হলো সুরাইয়ার সাথে। সুরাইয়া রুমুকে দেখেও না দেখার ভান করলো। রুমু কোমরে হাত দিয়ে বলল, ভাব ধরছিস কেন রে? তুই নিজেই তো ভাবের গোডাউন। উজ্জ্বল ভাইয়ের সাথে দেখা হয়েছে, আমি নিয়ে কিছু বলেছে? তোর উজ্জ্বল ভাইকে দেখলেও আমি 10 হাত দূরে থাকি। রুমু প্রত্যুত্তর করার আগে ক্লাসে আসে রুমুর বন্ধু। ছেলেটা রুমুকে দেখেই বলে, খালা ভালো আছেন? খালা? উজ্জ্বল ভাইয়ের করা আদেশ, তোকে খালা ডাকতে হবে। কোথায় তোদের উজ্জ্বল ভাই? খালার ডাক আমি বের করছি। রুমু রেগে মেগে ক্লাস থেকে বেরিয়ে গেল। মাঠের শেষ প্রান্তে দেখা গেল উজ্জ্বলকে। ছেলেটা বাইকে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। রুমু গিয়েই উজ্জ্বলের পেটে থাবা দিল। সহসা ব্যথায় চমকে গেল উজ্জ্বল। রুমুকে দেখে নাটকীয় ভঙ্গিমায় বলল, আস্তে বউ লাগছে তো। কে বউ? এই খালা কে? আমার বন্ধুরা আমাকে খালা ডাকছে কেন? একবার বিয়েটা করি, তারপর ভাবি রাখবে। উজ্জ্বল ভাই, এসব কিন্তু ভালো হচ্ছে না। আমিও সবাইকে বলে দেব আপনি একটা চোর, আমাদের বাড়ি গিয়েছিলেন চুরি করতে। যা গিয়ে বল,
আমি কি চুরি করেছি বলতো? আমি শুধু তোর মন চুরি করেছি। আপনি কি লাগেও চোরের মতো? উজ্জ্বল ভাইকে গাজা বেজ্জতি করে চলে গেল রুমু। বেচারা হতভম্ব নয়নে তাকিয়ে রইল। পাশে থেকে বন্ধুরা সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। কেটে গেল প্রায় একটা সপ্তাহ। এই কয়েকটা দিন বিয়ে নিয়ে রুমুর পরিবারের কোনো আলাপচারিতা ছিল না। তাই তো মেয়েটা ভেবেই নিল বিয়ের ভূত হয়তো সবার মাথা থেকে নেমে গেছে। কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে অবশেষে পাত্রপক্ষ তাকে দেখতে এসেছে। পাত্রপক্ষের সামনে বসা রুমুর জীবনে এই প্রথমবার। দেখতে আসবে শোনার পর থেকে মেয়েটা কান্না কিছুতেই থামছে না। রুমুর ভাবি আনিকা শাড়ি পরাতে গিয়ে পড়ল চরম বিপাকে। রুমু কিছুতেই শাড়ি পরবে না। অবশেষে মায়ের ধমকে শাড়ি পরতে বাধ্য হলো। একটি নীল জামদানি শাড়ি গায়ে জড়িয়ে বসে আছে রুমু। মেয়েটার কান্নারত ফোলা মুখখানি দেখে আনিকা মিষ্টি হাসে। এই জানিস, কাঁদলে মেয়েটির সৌন্দর্য দ্বিগুণ বাড়ে। তোকে কি যে সুন্দর লাগছে। ভাইয়ার বাড়াবাড়িতে এসব হলো। ভাবি, তুমি অন্তত আমার পক্ষ নিতে। আজ পর্যন্ত আমাকে দেখেছো এই বাড়িতে গলা তুলে কথা বলতে? বড়রা যা বলেছে তাতেই সামিল হয়েছি। কথার মাঝে রাশেদ কক্ষে এলো। আনিকাকে তাড়া দিল পাত্রপক্ষের সামনে রুমুকে নিয়ে যেতে। মেয়েটা ছোট ছোট পা ফেলে ভীত চাহনিতে এগিয়ে গেল বসার ঘরে। পাত্র মূলত রাশেদের বন্ধু, কাজিন। ছেলের বাবা ভীষণ ধার্মিক। রুমুকে তাদের আগে থেকে পছন্দ করাই ছিল, শুধু ছেলে দেশে আসলে বাকি কথা হবে। রুমুকে দেখে উপস্থিত সবার হাসি চওড়া হলো। ছেলেরা এক দেখায় পছন্দ করলো রুমুকে। পাত্রপক্ষের টুকটাক প্রশ্নের মাঝে উপস্থিত হয় উজ্জ্বল। ছেলেটা শার্টের হাতা গুটিয়ে বসলো সোফায়। ভীষণ ব্যস্ততা দেখিয়ে হাসি চওড়া করে বলল, সরি, দেরি হয়ে গেল। আমি আগে আসতাম, কিন্তু একটু ব্যস্ত সময় পার করছি। উজ্জ্বলকে দেখে রুমুর বাড়ির সবাই হতবাক হতবম্ব। পাত্রপক্ষ প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে তার পানে। উজ্জ্বল হেসে বলে, আমি রুমুর একমাত্র চাচার একমাত্র ছেলে। আমি উজ্জ্বল। আর পাত্র কে? প্রশ্নটা করেই উজ্জ্বল তাকালো পাত্রের বড় মামার পানে। উজ্জ্বল মুখটা কুঁচকে বলে, আপনি পাত্র? বয়স কত? বুড়ো বয়সে ভীমরতি? আপনার মতো বুড়োটা কোচে কোচে মেয়েগুলোকে বিয়ে করে নেয় বলেই আমার মতো অবলা ইয়াং ছেলেগুলো পাত্রের প্রতি হিমশিম খেতে পড়তে হয়। পাত্রের মামা ভীষণ লজ্জায় পড়ল। এই আধা পাগল ছেলে কাকে কি বলছে। পাত্র গুরুগম্ভীর গলায় শুধায়, এই যে কোথাও ভুল হচ্ছে, আমি পাত্র। উজ্জ্বল ভীষণ লজ্জা পাওয়ার ভান করে বলে, সরি, আসলে উনি ঝাঁকানাকে পাঞ্জাবি পরে এসছেন তো আমি আবার ভেবে বসলাম উনি পাত্র। রুমু না চাইতে ওর ঠোঁট টেপে হাসলো। উজ্জ্বল যে এই বিয়ে পণ্ড করতে এসেছে সে বেশ ভালোভাবেই জানে। রুমু উজ্জ্বলের পানে সরু চোখে তাকালো। রুমুর সাথে মিল রেখে এই ছেলে আজ নীল শার্ট পরেছে। যে কেউ দেখলে ভাববে এরা নিশ্চয়ই কাপল। উজ্জ্বলের উপস্থিতি মোটেও পছন্দ করলো না রাশেদ, কিন্তু এই মুহূর্তে কিছু বলাও যাবে না। সে চায় না এত ভালো জায়গায় বোনের বিয়েটা ভেঙে যাক, তাই তো চুপচাপ সবটা হজম করছে সে। বুদ্ধি খাটিয়ে রাশেদ তাড়া দিল পাত্রপক্ষকে, আপনারা নাস্তা সেরে নিন, রুমু বরং ভেতরে যাক। রুমু চলে গেল তার যাওয়ার দিকে তাকিয়ে। রাতে দাঁত পিষল উজ্জ্বল। রাশেদ একে একে নাস্তার সব ট্রে আনতে ব্যস্ত। এর মাঝে উজ্জ্বল উঠে গিয়ে দাঁড়ালো বড় চাচা সৈয়দ ইসমাইলের পাশে। ছেলেটা চাপা স্বরে বলল, চাচা যান, কথা দিয়ে কথার খেলাপ করা মানুষ আপনি নন। আমার সাথে কিন্তু প্রতারণা হচ্ছে। ছোটবেলা থেকে বলে আসলেন আমি আপনার জামাই, অথচ ঠিকই সুযোগ বুঝে অন্য পাত্রের কাছে মেয়েকে দিচ্ছেন। আমার মেয়েকে বিয়ে করার মতো কি যোগ্যতা আছে তোমার? আপনার মেয়েকে বিয়ে করার মতো যোগ্যতা বলতে টিকটকে নাচতে হবে, এই তো? সরি, আমার সে যোগ্যতা নেই। অপমানে থমথমে হয়ে গেল ইসমাইলের মুখ। সত্যি তো, তার মেয়ের কি এমন অর্জন আছে যার জন্য যোগ্যতা খুঁজছেন তিনি? উজ্জ্বল সবাইকে নাস্তা সার্ভ করছে, এর মাঝে সে নিজেও খাচ্ছে। পাত্রের বাবা মেয়েদের আপ্যায়ন এবং মেয়ে দেখে ভীষণ খুশি। তিনি আজকেই কাবিনের তারিখ নির্ধারণ করবেন। খাবার শেষে পাত্রের পরিবার তাদের মাঝে আলাপ আলোচনা করছিল। তখন মেয়ের বাড়ির কেউ উপস্থিত নেই। উজ্জ্বল ভেতরের কক্ষে ডাইনিং টেবিলে বসে একের পর একটা পদ সাবার করছে। তার খাওয়ার স্পিড দেখে তাজ্জব বনে গেল রুমু। উজ্জ্বলকে দেখে তার চাচি আর চাচাতো ভাই রাশেদ যে জ্বলে পুড়ে যাচ্ছে, এতেই তার বড্ড শান্তি লাগছে। খাওয়ার শেষে উজ্জ্বল ওয়াশরুমে গেল। তখনই ওয়াশরুম থেকে বের হতে দেখা গেল পাত্রের বাবাকে। আঙ্কেল, মেয়ে আপনার পছন্দ হয়েছে? মাশাআল্লাহ, মেয়ে তো আমার আগে থেকেই পছন্দ করা ছিল। জি, মেয়েটা পছন্দ করার মতো। তবে মেয়েটা যে টিকটকে নাচানাচি করে জানেন আপনি?
পাত্রের বাবা যেহেতু ধার্মিক, এমন কথা শুনে তাজ্জব বনে গেলেন। মুখ দিয়ে কয়েকবার শুধালেন আস্তাগফিরুল্লাহ। উজ্জ্বল দ্রুত পকেট থেকে ফোন নিয়ে রুমুর নাচের টিকটক ভিডিও দেখালো। ব্যাস, পাত্রের বাবা মুহূর্তে সিদ্ধান্ত পাল্টালেন। এই মেয়ের সাথে কিছুতেই তিনি ছেলের বিয়ে দেবেন না। উজ্জ্বলের পরিকল্পনা মোতাবেক রুমুর বিয়েটা ভেঙে গেল। এত ভালো ঘরে বিয়েটা হলো না, তা যে কিছুতেই মানতে পারল না রাশেদ। এই বিয়ে ভাঙার পেছনে যে উজ্জ্বলের হাত আছে তা সে বেশ ভালো করেই জানে, কিন্তু উজ্জ্বলকে খবর দিল কে? রাশেদের সন্দেহ হলো তার বাবার ওপর। না চাইতেও আজ বাবা ছেলের কয়েক দফা ঝামেলা গড়ালো। এর মাঝে রাবেয়া ঘোষণা দিয়ে বসলেন রুমুর বিয়ে তার বোনের ছেলের সাথেই হবে, এবং খুব শীঘ্রই এই ব্যাপারে তিনি কারো মতামত চান না। রাতের খাওয়া শেষে সৈয়দ শামসুল একটা বাঙ্গি ফল নিজ হাতে কাটলেন। ঘরের কেউ এই ফল পছন্দ না করলেও তিনি বেশ পছন্দ করেন। বাঙ্গির সিজনে এই ঘরে এক প্রকার বাঙ্গির অত্যাচার চালান তিনি। উজ্জ্বল খাওয়া শেষ করে নিজের কক্ষে ফিরে যায়, কিন্তু শামসুল তাকে আবারও ডেকে পাঠায়। ছেলেটা ডাইনিং টেবিলের সামনে আসতেই নজরে আসে থালা ভর্তি বাঙ্গির ছোট্ট ছোট্ট টুকরো। মুহূর্তেই তার মুখটা পাংশুটে বর্ণ ধারণ করে। আব্বা, খবরদার এই বাঙ্গি নিয়ে জোরে জোরে করবা না। অবশ্যই করব। সিজনের ফল খাওয়া কতটা ভালো তুই জানিস? আব্বা, আমার বিয়ের সিজন কবে আসবে? বিয়েও কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী। বাঙ্গি খা, তারপর বলবো। বাবা ছেলের বাক বিতণ্ডায় মুচকি হাসলেন নার্গিস। স্বামীর মন রক্ষার্থে না চাইতেও তিনি বাঙ্গি খাচ্ছেন। উজ্জ্বল ভোঁতা মুখে দাঁড়িয়ে আছে, খাবে কি খাবে না ভাবতে ভাবতে শামসুল কড়া ধমক দিলেন। বাবার ধমকে উজ্জ্বল বাঙ্গি মুখে তুলল। কয়েকবার দাঁতের তলায় পিষতে বিদ ঘুটে স্বাদে গাল ভর্তি সব ফেলে দিল। বিষাদে উজ্জ্বল আহাজারি করে বলল, আব্বা, বাঙ্গির নিজস্ব কোনো স্বাদ নেই, চাঁদের নিজস্ব কোনো আলো নেই, এই উজ্জ্বল নিজস্ব কোনো বউ নাই। গরমে দিশাহীন জনজীবন, উত্তপ্ত রোদে রুদ্ধশ্বাস অবস্থা। রাতের 2টা বাজতে চলল। উজ্জ্বলের চোখে ঘুম নেই। এই গরমে বউয়ের গুরুত্ব অপরিসীম। এই যে একটা বউ থাকলে হাত পাখার বাতাস করতো, বউকে দেখলে উত্তপ্ত চামড়া শীতল হতো। এসব কি বাবা মা বোঝে না? আশ্চর্য, তারা চায় কি? রুমে ফ্যানের বাতাসে যেন আগুনের গোলা ছুটছে। গরম বাতাসে অতিষ্ঠ হয়ে বাইরে বেরিয়ে এলো ছেলেটা। ছাদে বসে শীতল হাওয়া উপভোগ করতে মন্দ লাগছে না। ছাদের জল চৌকিতে বসে গলা ছেড়ে অনেকক্ষণ যাবৎ গান গাইল। ছোট্টবেলায় উজ্জ্বলের গানের হাতে খড়ি হয় এলাকার এক বড় ভাইয়ের কাছ থেকে। নিঃসন্দেহে ছেলেটার গলাস্বর ভীষণ সুন্দর। এই গুণের ভাটা পড়ে সৈয়দ শামসুল হকের কাছে। তিনি চান না ছেলে গানে মনোনিবেশ করুক। বাবার অনাগ্রহে গান ছাড়ল উজ্জ্বল। পরে অবশ্য এলাকার সেই বড় ভাই অন্য জেলায় চলে যান। তার বিশেষভাবে গান গাওয়া হয়নি উজ্জ্বলের। মাঝে মাঝে নিজের প্রশান্তির জন্য গায়, তবে খুব কম। আজকের চাঁদটা তার পূর্ণ সৌন্দর্য ঢেলে আকাশের বুকে উঠে বসেছে। তার সৌন্দর্য ঝলসে যাচ্ছে উজ্জ্বল। চাঁদের আলোয় আলোকিত ছাদটা কি এক অপরূপ দৃশ্য। উজ্জ্বল আচমকা উঠে বসে। দ্রুত ফোন নিয়ে ভিডিও কল করলো রুমুকে। রাত জেগে সিরিজ দেখছিল রুমু, তাই উজ্জ্বল ভাইয়ের ফোন ধরতে তার সময় লাগলো না। তবে উজ্জ্বল ভাইকে বোকা বানাতে ঘুমের ভান ধরে বলল, উজ্জ্বল ভাই, কোনো সমস্যা? বিরাট সমস্যা, বিশাল সমস্যা। কি হয়েছে? এত জ্বালিয়ে আবার বলছিস কি হয়েছে? আমি আবার কি করলাম? তুই ঘুমাচ্ছিস না কেন? মাত্র চোখ লেগে এলো, আপনি তো ফোন করে তুলে দিলেন। ফাইজলামি করছিস বেয়াদব বেটি। খবরদার বেটি বলবেন না, আমার নাম আছে রুমু। ওকে চুমু। আশ্চর্য, আমার নাম রুমু। তুই দে একটা চুমু। উফ, এবার বলুন তো উজ্জ্বল ভাই, রাত জেগে কি করছেন? আজ কার বাড়িতে চুরি করতে গেলেন? তুই রাজ্যে গেছিস কেন? সবচেয়ে বড় কথা, তুই বাইরে কি করছিস? বাহিরে? হ্যাঁ বাইরে। তোর সাহস দেখে অবাক হচ্ছে রুমু। আমি আমার রুমে আছি। কি বলেন? আমি বাইরে গেলাম কখন? এখনো তুই বাইরে, এখনো যা, আমাকে জানানো বন্ধ কর। উজ্জ্বল ভাই, আমি আমার রুমে। চালাকি করিস? তুই যে বাইরে, আমার কাছে প্রমাণ আছে। সত্যি করে বলুন, শুকনাটা খেয়েছেন নাকি ভেজাটা? উজ্জ্বলের ভ্রু কুঁচকে গেল। সন্দিহান স্বরে বলল, ভেজা শুকনো মানে? বুঝতে পারছেন না? একদমই না। উজ্জ্বল ভাই, গাঁজা আপনাকে খেয়েছে নাকি আপনি গাঁজাকে খেয়েছেন? তুই কথা বলেছিস কেন ফাসিল ভাই? তুই বাইরে কি করিস? রুমু বিরক্তিতে মুখ কুঁচকে ফেলল। উজ্জ্বল ভাই এবার বাড়াবাড়ি করছেন। আজকাল কি তিনি নেশা পানি খান? রুমু নিজেকে যথেষ্ট শান্ত রেখে বলে,
উজ্জ্বল ভাই, আমি নিজের রুমে আছি, আপনি কি দেখতে পাচ্ছেন না আমি অন্ধকারে? রুমের লাইট অফ। কিন্তু এই যে তুই অন্ধকার আকাশে এক টুকরো আলো হয়ে চলছিস। উজ্জ্বল ফোনের ক্যামেরাটা ঘুরিয়ে চাঁদের দিকে ধরল। রুমুর কুঁচকে থাকা ঠোঁটটা এক চিলতে হাসিতে প্রসারিত হলো, সেই সাথে হাসলো উজ্জ্বল নিজেও। উজ্জ্বল ভাইয়ের গলার স্বরটা দমে গেল, মিয়ে গেল মুহূর্তে। আবহাওয়াটা কেমন যেন প্রেম প্রেম ঠেকলো রুমুর কাছে। ফোনটা ওড়নায় চেপে দ্রুত জানালা খুলল সে। অন্ধকার আকাশে মস্ত বড় চাঁদটা দেখে নিঃশব্দে হাসলো। রুমু, ওঠ, জানলা খুলে চারটা দেখ। উফ, পাগলের প্রলাপ বকবেন না উজ্জ্বল ভাই। এই রাতে জানলা খুলে চাঁদ দেখবো? আমি পাগল নাকি? আপনার মতো চোরেরা যদি আমার জানালার শিক কেটে চলে আসে। তুই আমার কথা রাখবি না? একদম না। উজ্জ্বল চুপসে গেল। বেচারা উজ্জ্বল ভাই জানলই না রুমু জানালা খুলে চাঁদটাকে দেখছে। দুজন দুদিকে, অথচ একটা চাঁদকে অবলোকন করছে মুগ্ধতা নিয়ে। নীরবতা ছিন্ন করে উজ্জ্বল ভাই বললেন, রুমু গান ছেড়ে দিয়েছে, কাউকে তো শোনাই না। তুই আমার গান শুনবি? তোকে গান শোনাতে ইচ্ছে করছে। উজ্জ্বল ভাইয়ের নিঃসংকোচ আবদার। রুমু এই আবদার ফেলবে কি করে? তাছাড়া উজ্জ্বল ভাইয়ের গান শোনা হয়নি অনেকটা মাস কেটেছে। উজ্জ্বল ভাই শুরু করুন, আমার ঘুম পাচ্ছে। আচ্ছা, গানটা শুনে ঘুমিয়ে যা। বিয়ের পর তোর ঘুম হারাম করতে আছি আমি। কেন, কি করবেন রাত জেগে? আমাকে সঙ্গে নিয়ে চুরি করতে যাবেন? যাবো অন্য কোথাও। এখন এসে বলতে ইচ্ছা করছে না, রাত এসে বলা ঠিক নয়। আমি আবার তার ছেড়ে কন্ট্রোললেস। কন্ট্রোল হারিয়ে বলতে যায় না, পরে এক্ষুনি বিয়ে করে ফেলবো। রুমু ঠোঁট চেপে হাসে। উজ্জ্বল কিয়ৎক্ষণ চুপ করে থেকে গান ধরে। উজ্জ্বল ভাই, আপনি তো সাঁতার পারেন না, প্লিজ ডুবে যাবেন না। ডুবে গেলে আপনার মতো হাতি আকৃতির দেহটাকে তুলবে কে? প্লিজ ঘুমিয়ে যান, আমাকে ঘুমাতে দিন। আবেগে জল ঢেলে রুমু ফোনটা কেটে দিল। বুকের ভেতরটা ধক করে উঠল উজ্জ্বলের। এভাবে তার ভালোবাসাকে প্রত্যাখ্যান করছে। মেজাজটা প্রচণ্ড গরম হলো উজ্জ্বলের। এই মেয়ের কি ভালো কথা সহ্য হয় না? এভাবে চললে প্রেম হবে কি করে? প্রেম না হলে বিয়ে হবে না, বিয়ে না হলে রোম্যান্স হবে না, রোম্যান্স না হলে বাচ্চা হবে না, বাচ্চা না হলে উজ্জ্বল বাপ হবে না, বাপ না হলে আর কিছু মাথায় এলো না উজ্জ্বলের। প্রচণ্ড জেদ নিয়ে পায়চারি শুরু করলো সে। বেচারা বিড়বিড় করে বলে, একে তো গরম, তার উপর আমার মাথা গরম। আজ কলেজে গেল না রুমু। ভাবির সাথে টুকটাক কাজ সামলে নিজের কক্ষে ফিরল সে। এখনো সকালের নাস্তা খাওয়া বাকি। কাজের লোক রহিমা আজ আসতে পারেনি, তার নাকি ভীষণ জ্বর। সব মিলিয়ে সংসারের বাড়তি কাজে পড়েছে পরিবারের সবার আগে। প্রচণ্ড গরমে রান্না ঘরে দাঁড়িয়ে থেকে ঘেমে একাকার রুমু। দ্রুত হাত মুখ ধুয়ে ফোনটা হাতে নিল সে। আচমকা পেছন থেকে কেউ জড়িয়ে ধরতে কেঁপে উঠল মেয়েটা। শরীর ঘোরানোর আগে দুহাত পেঁচিয়ে ধরে তার পেট। অচেনা পুরুষালী হাতের ছোঁয়ায় কেঁপে উঠল রুমুর সর্বাঙ্গ। কিছু বুঝে ওঠার আগে তার ঘাড়ে অজ্ঞাত ব্যক্তিটি থুতনি রাখে। কেমন আছো কিউটি? হিমল ভাই। সর্বাঙ্গ কেঁপে উঠল মেয়েটার। দ্রুত নিজেকে ছাড়াতে নিলে হিমেলের ছোঁয়া ক্রমশ গভীর হয়। ছোটাছুটি করছো কেন? কতদিন পর তোমার দেখা পেলাম। অনেক চেঞ্জ হয়েছো। যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি আকর্ষণীয় হয়ে গেছো। দেহে সর্বশক্তি দিয়ে হিমেলকে ধাক্কা দিল রুমু। মেয়েটার শরীর থরথর করে কাঁপছে, ধরধর ঘাম ঝরছে জুলফি বেয়ে। তীব্র ঝাঁঝালো গলায় রুমু বলে, আপনি অনুমতি ছাড়া আমার রুমে কি করছেন? আর কিছুটা সময় এরপর এটা আমার রুম হবে। মানে? তুমি জানলা? কি জানবো? রুমু অবাক হয়। সে কি জানবে? হিমেল কি বলছে? আপনি কথা বলছেন না কেন? কি জানবো আমি? তোমার আমার বিয়ে ঠিক, তুমি জানলা? কালকে তোমার আমার বিয়ে। বিয়ে? কই, সে তো জানে না। কবে ঠিক হলো বিয়ে? এত তাড়াতাড়ি বাবা মার সিদ্ধান্ত নিয়ে নিল, অথচ তাকে কিছুই জানালো না। তার বিয়ে তাকেই জানালো না। প্রচণ্ড রাগ হলো রুমুর। হিমেলের দিকে তাকিয়ে হিসিয়ে বলে, আপনার মতো ছেলেকে বিয়ে করা চাইতে অবিবাহিত থাকা অনেক ভালো। তাই নাকি? তা আছে নাকি কেউ? কে থাকবে? প্রেমিক? সরুন সামনে থেকে, আপনার মুখ দেখতো আমার বিরক্ত লাগে। শোনো, এই যুগে বিয়ের আগে ওসব একটু হয়, এটা ব্যাপার না। রুম ডেট পর্যন্ত না গড়ালেই চলবে।
বিতৃষ্ণায় ভরে গেল রুমুর মন। দ্রুত কক্ষ ছেড়ে বেরিয়ে দেখা পেল রাবেয়ার। মেয়েটা রাগ সামলাতে না পেরে চেঁচিয়ে বলে, আম্মা, কোন সাহসে তুমি আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করেছো? সাহস? তোর বিয়ে ঠিক করতেও আমার সাহস লাগবে? আমার জীবনের এত বড় সিদ্ধান্ত নিয়েছো, অথচ আমাকে জানাবে না? রুমুর চিৎকারে রাশেদ এগিয়ে গেল, কড়া গলায় শাসনের সুরে বলে, রুমা আম্মার সাথে এভাবে কথা বলছিস কেন? তোমরা আমার বিয়ে ঠিক করলে, অথচ আমার মতামত নিলে না। আম্মা সেদিন বলেই দিয়েছিল তোর বিয়ে হিমেলের সাথেই হবে। আমি এই বিয়ে করব না, যা ইচ্ছে তাই করো। এমন মার মারবো গলা তুলে কথা বলার সাহস পাবি না। হিমেলের মতো একটা ছেলেকে রিজেক্ট করার সাহস তোর হয় কি করে? তোর কোনো যোগ্যতা আছে? বেয়াদবি করার জন্য আগেই বিয়ের সম্বন্ধ ভেঙে গেল এখন। হিমেল রাশেদকে থামিয়ে বলে, ভাইয়ার রুমও বাচ্চা মেয়ে, না বুঝে সিন ক্রিয়েট করেছে। বিয়েটা হয়ে গেলে সব মেনে নিবে, আপনারা ওকে বকাবকি করবেন না। রুমু বুঝতে পারলো এই বাড়িতে কেউ তার কথা শুনবে না। সাহস করে চলে গেল তার বাবার কাছে। সৈয়দ ইসমাইল তখন কপালে হাত ঠেকিয়ে শুয়েছেন। রুমের বাইরে যে মেয়ের চিৎকার চেঁচামেচি করছিল সবটাই শুনেছেন তিনি। রুমু চট জলদি বাবার মুখোমুখি দাঁড়ালো। বাবাকে ভীষণ ভয় পায় সে। বাবার সাথে সম্পর্কটা খুব বেশি সহজ নয়। মেয়েটা সাহস নিয়ে বলে, আমি এই বিয়ে করব না আব্বা। জানি। তুমি কিছু বলছো না কেন? বলার মতো মুখ নেই। তোর মা সেদিন গলায় দড়ি দিয়েছিল জানিস? তুই তো কলেজে ছিলি। তোর বিয়েতে রাজি হয়নি বলেই এমনটা করেছে। তোর ভাই রাজি, মা রাজি, আমি আর কি বলবো? কিচ্ছু বলার নেই। আমার কথায় কারো গুরুত্ব নেই। সৈয়দ ইসমাইল কিয়ৎক্ষণ থামলেন, বড় শ্বাস ছেড়ে বলেন, হিমেল শিক্ষিত ভদ্র ছেলে, ভালো জব করছে। তুই তাকে কেন বিয়ে করবি না? গলা ধরে এলো রুমুর। সে বাবাকে কি করে বলবে হিমেল ভালো ছেলে নয়? সৈয়দ ইসমাইল মেয়ের নীরবতা দেখে বললেন, তুই কি কাউকে পছন্দ করিস? না আব্বা, বিষয়টা তা নয়। ছোটবেলা থেকে দেখছি হিমেল ভাইয়ের বাপের কাছে কেন গেলি? আমার নামে বিচার নিয়ে? তোর বাপের সাধ্য নেই এই বিয়ে ভাঙার। রুমু কথাটা শেষ করার আগে রাবেয়ার ঝাঁঝালো ধমকে কেঁপে উঠল সে। এখনই সুযোগ ছিল বাবাকে সত্যটা জানানোর, কিন্তু রাবেয়ার ধমকে চুপসে গেল মেয়েটা। রুমু মিনমিনিয়ে বলে, আম্মা, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আমি এই বিয়ে করব না। তুইও বাড়াবাড়ি করছিস। এই বিয়ে তোকে করতেই হবে। আমার বোনের ছেলের মতো ছেলে হয় না লাখে একটা। তুই সেই ছেলেকে বিয়ে করবি না? নিশ্চয়ই বাহিরে তোর চক্কর চলছে। রুমুর রাগ দেখালো, কাউকে কিছু না বলে চলে গেল নিজের কক্ষে। ওয়ার্ড্রপ থেকে সব জামাকাপড় নিয়ে একটা ব্যাগে ঢুকাতে শুরু করে। ভাবি আনিকা চুপচাপ সব দেখছিল। রুমু এমন কেন করছে? হিমেল ভীষণ ভালো ছেলে, অথচ এই মেয়েটা কিনা বোকার মতো কাজ করছে। মেয়েকে ব্যাগ গোছাতে দেখে পুনরায় ঝগড়া বিবাদে লেগে যায় রাবেয়া। রুমুর এতটা জেদ দেখে মারতে শুরু করেন তিনি। চোখের পলকে সবটা কেমন এলোমেলো হয়ে যায়। গায়ে হলুদ শাড়ি জড়িয়ে বসে আছে রুমু। মেয়েটা সারা শরীরে মারের দাগ, গালটা কেমন ফুলে আছে। সৈয়দ ইসমাইল ঘরোয়া এই বিয়ের আয়োজনে ঘুরেও তাকালেন না। তিনি নিজেকে রুমে বন্দি করলেন। আশেপাশের কেউ জানলো না আজ রুমুর হলুদ সন্ধ্যা। মূলত রাশেদ চায় না কেউ জানুক। আগেরবার যে উজ্জ্বল বিয়েটা পণ্ড করেছে সে বেশ ভালো করেই জানে এবারও নিশ্চয় বিয়েটা ভাঙতে উঠে পড়ে লাগবে। আগামীকাল রুমুর কাবিন। রুমুর খালা হালিমার পরিবারের কেউ আজ বাড়ি ফিরল না। সবাই রুমুদের বাড়িতেই রইল। ঘরোয়া আয়োজনে রুমুর গায়ে হলুদের ব্যবস্থা হলো। রক্তের জমাট বাঁধা মুখে হলুদের ছোঁয়া বেমানান। কাঁদতে কাঁদতে রুমুর চোখ মুখ ফুলে বিভৎস অবস্থা। ভবিতব্যে যা আছে তাই হবে, না চাইতেও মানতে প্রস্তুত হলো রুমু। সারাটা দিন রুমুর ফোন অফ ছিল। অপরদিকে রহিমা আজ কাজে না যাওয়ায় রুমুর খোঁজ দিতে পারল না উজ্জ্বল। রুমুর বাড়িতে এই মুহূর্তে যাওয়াও সম্ভব নয়। উজ্জ্বলের সারাটা দিন কাটলো হতাশায়। গভীর রাতেও ছেলেটার চোখে ঘুম ধরা দিল না। বিছানার এপাশ ওপাশ ছটফট করতে করতে অশান্ত হয় মন। আপন মনে সে বলে, বুকটা খা খা করছে কেন? সময়ের কাজ সময় করতে হয়, সময়ের কথা সময় বলতে হয়। সময়টা পেরিয়ে গেলে অসময়ে সবটাই ফিকে। এই যে রুমুর সাথেও একই কাণ্ড ঘটেছে। হিমেলের কথা অতীতে কাউকে না জানালেও মেয়েটা আজ জানাতে বাধ্য হয়েছে। রুমুর কথা রাশেদ মন দিয়ে সবটা শুনল, কিন্তু হঠাৎ ফিক করে হেসে ফেলল সে। রাশেদ ভেবেই নিল বিয়ে ভাঙার উদ্দেশ্যে রুমু এইসব বলছে। কেউ শুনল না তার কথা, কেউ গুরুত্ব দিল না।
হিমেল সবার চোখের মণি। হলুদের আয়োজন শেষে সবাই যে যার কাজ শেষে ঘুমিয়ে পড়ল। গায়ে হলুদের শাড়ি জড়িয়ে হাত পা গুটিয়ে মেঝেতে বসে আছে রুমু। সারা শরীরে যন্ত্রণা করছে। অবশ্য এই যন্ত্রণার কাছে মনের যন্ত্রণা কিছুই না। মনে মনে উজ্জ্বলকে কতবার যে চেয়েছে তার হিসাব নেই। এই ঘোর বিপদে একমাত্র উজ্জ্বল তাকে সশরীরে সাহায্য করতে পারে। যদি নিজের ফোনটা আজ থাকতো সবার আগে সে উজ্জ্বল ভাইকেই ফোন করত। কিন্তু ফোনটা নিয়ে গেল রাশেদ। তার ফোন এখন রাশেদের জিম্মায়। খালা হালিমা আজ তার কক্ষে ঘুমিয়েছে। মেয়েটাকে কত বোঝালেন তিনি, কিন্তু রুমু তার জেদেই অনড়। এই বেয়াদবকে বিয়ে করার চাইতে উজ্জ্বল ভাইকে গলায় ঝুলানো ঢের ভালো। ছোট থেকে দেখে আসছে উজ্জ্বল ভাই রুমু রুমু করে কতটা পাগল। উজ্জ্বলের ভালোবাসা বুঝতে পেরেও রুমু কখনো সাড়া দেয়নি। মেয়েদের এই এক বদ অভ্যাস, যে ভালোবাসে তাকে পাত্তা না দিয়ে ঘোরাতে বেশ আনন্দ পায়। দেয়াল ঘড়িতে জানান দিচ্ছে এই রাত শেষ হতে চলেছে। ভোর 4টার কাটা ছুঁয়েছে। হঠাৎ দরজা খুলতেই রুমু ভয় পেয়ে গেল। অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দেখে দু চোখ ঝাপসা হলো তার। মাথায় যখন খোলা আকাশ, তখনই ভরসার একটি হাত তার মাথা ছুঁয়ে দিল, সাহায্য করলো দিমাগে ভরা সৈয়দ বাড়ি ছেড়ে পালাতে। রুমু পালাতে পেরে যতটা না খুশি হয়েছে, নিজের ফোন ফিরে পেয়ে ততটাই খুশি হয়েছে। এখন অন্তত উজ্জ্বল ভাইকে সবটা জানানো যাবে। এছাড়া আর কাকে জানাবে? পরিবারের বাইরে কেউ নেই তাকে সাহায্য করার। উদ্দেশ্যহীন অনেকটা রাস্তা গিয়ে থামল রুমু। নিরিবিলি পথে হাঁটতে তার বুক কাঁপছে। ভয়ে বিবশ হচ্ছে সারা শরীর। একটি দোকানের বেঞ্চিতে বসে ফোন করলো উজ্জ্বল ভাইকে। উজ্জ্বল তখনও ঘুমায়নি। রুমুর চিন্তায় তার ঘুম আসছে না। কই, এমন তো আগে হয়নি। হঠাৎ মেয়েটা নিরুদ্দেশ কেন? উজ্জ্বলের ফোন বাজতে সাথে সাথে ফোন তুলল সে। রুমু ফোন করেছে, তাও অসময়ে। ভারী আশ্চর্যের বিষয়। রুমু, ঠিক আছিস? গলা ধরে এলো মেয়েটার, কিন্তু কাঁদলো না। নিজেকে শান্ত রেখে বলল, উজ্জ্বল ভাই, আপনি আসতে পারবেন? কোথায়? সুরাইয়াদের বাড়ির পাশে যে দোকানটা আছে, আমি সেখানে বসে। কি, তুই এত রাতে সেখানে কি করছিস? মাথা ঠিক আছে? তাই তো বললাম আসুন, প্লিজ কাউকে জানাবেন না। কি হয়েছে বলবি আমায়?